localhost/wordpress আমাদের আছে ক্লাস কত 23 ক্লাস 23 এটা হচ্ছে আমাদের সাইট এখন আমাদের অ্যাডমিন প্যানেলে যাইতে হবে অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা দেখছিলাম যে wp admin বা wp login.php দিয়েও চলে আসে তো wp admin দিয়ে যাচ্ছি wp admin sorry class 23 LED 2020 ছিল পাসওয়ার্ড ছিল 12345 লাগে 345 কিলো ক্লাস 23 এটার আবার ডাটাবেস ক্রিয়েট করতে হবে না ডাটাবেস আর ক্রিয়েট করব না একটা ভিতরে কাজ করব বারবার একটা ডাটাবেস ওই যে আগে 22 এর ভিতরে ক্রিয়েট করেছিল পাথে ঝামেলা করবে অবশ্য ঠিক আছে বুঝতে পারছি পাথ ঝামেলা করতেছে এটা ডাটাবেস একটা করব বাট ফোল্ডার 23 এখানে তো ফোল্ডার নাম দিলেই তো এখানে সাপোর্ট করার কথা class 23/wplogin.php অবজেক্ট আচ্ছা পাথের সমস্যা আছে পাথের লোকেশনটাই ঝামেলা আছে ঠিক আছে আমরা নতুন করে ডাটাবেস ক্রিয়েট করছি না htdocs এর ভিতরে এটা সেম নামে থাকবে ওকে এটার ভিজিট সাইটটা একটু ওপেন করে রাখি এটা হচ্ছে আমাদের কাজ করা ছিল এটা এতটুকু করছিলাম গতকাল জাস্ট দেখছিলাম একটু আচ্ছা আমরা গতকাল কি করছিলাম পোস্ট তৈরি করে দেখছিলাম তাই না আচ্ছা আজকে দেখেন বাকি যে জিনিসগুলো আছে আজকে নরমালি সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলো আছে ড্যাশবোর্ড নিয়ে যা আছে আর কি ওকে আচ্ছা দেখেন যে মিডিয়া আমাদের যত অডিও ভিডিও ইমেজ যা কিছু থাকবে সব এই মিডিয়ার ভিতরে থাকবে সমস্ত কিছুই মিডিয়ার ভিতরে থাকবে আমাদের অডিও ভিডিও যা কিছু করবো আমরা যখন কাজ করব তখন আমরা দেখতে পারবো এখান থেকে আমরা আপলোড করতে পারি যে অ্যাড নিউতে ক্লিক করে আমরা আপলোড করতে পারি আমাদের সামনে লাগবে যখন ইমেজ লাগবে তখন দেখবো আমরা মিডিয়াতে কিভাবে আপলোড করি এখানে ওকে
আচ্ছা, এইখানে একটা বিষয় আছে পেজেস। দেখেন এখানে ওয়েব ডিজাইন একটা পেজ আছে, প্রাইভেসি পলিসি আছে, মানে একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে না, সেটা। ওকে, এখন যদি আমরা এখানে এই পেজগুলো ডিলিট করে দিতে চাই তো ডিলিট করে দিতে পারি। আমরা সবাই জানি যে এটা যদি আমরা সিলেক্ট করেও করে দিতে পারি। বাল্ব অ্যাকশন থেকে মুভ টু ট্রাশে দিয়ে দিলাম। ওকে, অ্যাপ্লাই করলে ত্রাসে চলে গেছে। ত্রাসে দুইটা আছে, এখন এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন। এই ত্রাস থেকে যে পার্মানেন্টলি ডিলিট এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে অ্যাকশন যা গেলেই হলো, এই ডিলিট পার্মানেন্টলি দিয়ে অ্যাপ্লাই। সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে, কোনো পেজই এখন আর নাই আমার এখানে, টোটালি কোনো পেজ নাই। ওকে, দেখেন কোনো পেজ নাই, জাস্ট শুধু একটা পোস্ট আছে, আচ্ছা কোনো পেজ টেজ কিচ্ছু না। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন, যদি আমরা পেজ তৈরি করতে চাই, অ্যাড নিউ, এই যে এখানে অ্যাড নিউ করতে পারি, আবার এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলেও হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন আমার এখানে ফার্স্ট টাইটেল, অর্থাৎ টাইটেলটা কি দিব, অর্থাৎ পেজের নাম কি দিব, এটাই হচ্ছে বিষয় এখানে। তারপর আমি হোম দিলাম, এটা হোম, হোম নামে আমার এই পেজটা হবে। হোম পেজে কি কি থাকবে আপাতত আমি কিছু দিচ্ছি না, হোম পেজে কিছু থাকবে এরকম কোনো কিছু দিলাম না, শুধু হোম দিলাম। পাবলিশ, এটা পাবলিশ করে দিলাম। ওকে, হোম নামে আমার একটা পেজ তৈরি হয়ে গেছে। আমি আরো একটা পেজ তৈরি করতে চাই, এখানে অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করলাম। কোনো পেজে কোনো ডিজাইন বা কিছু করছি না, এখন জাস্ট পেজ গুলা তৈরি করতেছি। অ্যাবাউট, ওকে, আরো একটা তৈরি করি। কন্ট্যাক্ট, আরো একটা তৈরি করি। ব্লগ নামে একটা তৈরি করলাম। তো ওকে, দেখে আমাদের এই পেজ গুলা তৈরি হয়ে গেছে। ওকে, চারটা পেজ তৈরি হয়ে গেছে। এখন কোন পেজে কি ডিজাইন করব সেটা তো টোটালি আমাদের উপর ডিপেন্ড করছে, যে হোম পেজটা আসলে কিভাবে হবে, ওকে। তো যদি আমরা হোম পেজটা এডিটে যাই, যে হোম পেজে আসলে আপনি কি রাখবেন, তাই না? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে আসি আমাদের আউটপুটটা আসলে কেমন হয়েছে, আউটপুটে কোনো পরিবর্তন হয়েছে কিনা। কোনো কিছু পরিবর্তন হয়নি। ওকে, কারণ আমরা এখন পেজগুলো এখানে সেট করি নাই, পেজ তৈরি করছি, পেজগুলো সেট করি না। এখন দেখেন যদি আমি পেজগুলো একটু সেট করি, আচ্ছা পেজগুলো তৈরি করা থাকলো, পরে সেট করছি, মেনু আকারে দিয়ে আমরা সেট করব। ওকে, আচ্ছা এর নিচে দেখেন কমেন্ট, যতগুলো কমেন্টস থাকবে সব কমেন্টস আসবে, এখানে কমেন্টস আসবে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা মেনু সেট করব, আমাদের উপরে একটা মেনু সেট করবো আমরা। এর জন্য যেটা, আচ্ছা আমরা পেজের থেকে তো পেজ তৈরি করতে পারলাম, পোস্টের থেকে আমরা পোস্ট করতে পারবো, কমেন্ট যেগুলো আসবে আমরা কমেন্টসে দেখতে পারবো। এখন দেখেন এর নিচে আছে অ্যাপিয়ারেন্স, মানে যদি চারটে পাঁচটা জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে এর ভিতরে, মানে তিনটা জিনিস শুধু ইম্পর্টেন্ট, তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো দুইটা থাকে, তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাপিয়ারেন্স এর বিষয়, এটা কারণ এখানেই মানে মেজর ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। এখান দেখেন অ্যাপিয়ারেন্স এর ভিতরে একটা অপশন আছে মেনুস। আমি যদি মেনুসে ক্লিক করি, মেনু মানে আমাদের মেনু তৈরি করতে হবে। দেখেন বাই ডিফল্ট এই অবস্থায় আছে। এখন মেনুর অবশ্যই একটা নাম দিব আমরা, একটা নাম দিলাম মেইন মেনু একটা নাম দিলাম, দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। আচ্ছা মেনু ক্রিয়েট হলো। ওকে, এখন দেখেন এই মেইন মেনু কোন মানে কোনটা কোনটা আপনি দিবেন, এখানে আসলে কয়েকটা জিনিস দিয়ে মেনু তৈরি করা যায়। যেমন আমি যে পেজগুলো তৈরি করি, দেখেন পেজগুলো এখানে শো করছে,
আমি এটা সিলেক্ট অল করি, এটা সিলেক্ট অল করলাম, অ্যাড টু মেনু, মেনুতে দেখেন এবার চলে আসছে, তাই না? এখন যদি আমি একটু সেভ মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি একটু পোর্টফোলিওটা রিলোড করি এটা, ওকে, এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমি মেনুটা শো করবো আসলে কোন জায়গায়, এখানে কিন্তু কিছু সিলেক্ট করে নাই মেনু সেটিং এ। আমি শো করবো কোন জায়গায়, সাপোজ দিলাম যে ডেস্কটপ হরিজন্টাল মেনু, এটা টিক দিয়ে দিলাম, ডেস্কটপ হরিজন্টাল মেনু। এখন যদি সেভ দিই, সেভ মেনু, এখন আমি একটু রিলোড করি, দেখেন আমার এখানে কিন্তু মেনুগুলো চলে আসছে, বাট দেখেন ব্লক, কন্টাক্ট, অ্যাবাউট, হোম উল্টা আসছে। বাট আমি চাচ্ছি যে প্রথমে হোম থাকবে, তারপরে অ্যাবাউট থাকবে, তারপরে কন্টাক্ট, তারপরে ব্লক, এইভাবে মানে যেভাবে ইচ্ছা আপনি সাজাইতে পারবেন এখান থেকে। তো আমি চাচ্ছি এটা, তো ওকে। তো এখন কি করবো দেখেন, এই হোমটা আমি প্রথমে যাচ্ছি, তাহলে এই হোমটাকে আমি একটু টান দিয়ে একদম উপর নিয়ে যাব, ব্লগের উপর নিয়ে হোমটা ছেড়ে দিলাম। হোমের নিচে কি যাচ্ছে, আমি অ্যাবাউট চাচ্ছি, অ্যাবাউটটাকে টেনে ধরে ছেড়ে দেবো, এখানে অ্যাবাউটটাকে ছেড়ে দিলাম। এরপরে যাচ্ছে যে কন্টাক্টটা আমার তার উপরে থাকবে, কন্টাক্টের নিচে থাকবে ব্লক। এখন যদি আমি সেভ মেনু দিই, সেভ মেনুতে ক্লিক করি এবং আমার এটা যদি আমি একটু দেখি, দেখেন আমার এখানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার মেনুগুলো এখন আমি খুব ইজিলি তৈরি করতে পারছি। এখন খেয়াল করেন যে এখানে মেনু তৈরি করছি, এখন যদি এই মেনুগুলো আমি যদি একটু ছোট করি, হ্যাঁ, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, হ্যাঁ, যদি দেখেন এটা ছোট করার সাথে সাথে এটা রেসপন্সিভ একটা মেনু তৈরি হয়ে গেছে, এখানে এদের মোবাইল মেনু একটা তৈরি হয়ে গেছে। যদি এটা না আসে, যদি এটা না থাকে, অনেক থিমে থাকবে, অনেক থিমে নাও থাকতে পারে, তবে বাই ডিফল্ট চলে আসে অটোমেটিক্যালি এটা, ওকে। আচ্ছা, তো এটা কি করতে হবে দেখেন, এইখানে একটা অপশন আছে আমাদের যে মোবাইল মেনু, যদি এটা না আসে তো আমরা এখানে মোবাইল মেনুতে টিক দিয়ে দিব, মোবাইল মেনুতে টিক দিলে আমাদের এটা চলে আসবে। সেভ, রিলোড করি, আমাদের এটা ছোট করি, এটা আমাদের বাই ডিফল্টই আসছে, অতএব এটা না দিলেও সমস্যা নেই, আমাদের বাই ডিফল্টই চলে আসছে মোবাইল মেনুতে, এবার টিক না দিলেও সমস্যা নেই, ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে মেনু আমরা তৈরি করছি, এখন মেনু কিসের কিসের ভিত্তিতে মেনু আসলে তৈরি করা যায়, পেজ তো তৈরি করা যায়, পোস্টের মাধ্যমে মেনু তৈরি করতে পারি, আমরা কি কি পোস্ট করা আছে এটা তো মেনু হতে পারে, যেমন এই যে এখানে ওইগুলো যদি আমি সেট করে দিই, এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এটা অ্যাড টু মেনু, এটা মেনুতে অ্যাড করে দিলাম যে এগুলো মেনুতে থাকবে। আচ্ছা, এখন দেখেন যদি আমি চাই যে আমার ড্রপ ডাউন মেনু তৈরি করতে, কাস্টম লিঙ্ক দিয়ে আমি মেনু তৈরি করতে পারি, আমার ক্যাটাগরি দিয়ে মেনু তৈরি করতে, ক্যাটাগরি অনুযায়ী আমার সেগুলো শো করবে, তাই না? আমি এইগুলা তৈরি করতে পারি। তো মনে করেন আমি দিলাম যে ব্লগের নিচে আমার এইগুলা ড্রপ ডাউন আকারে থাকবে, বা যে কোনো একটা কিছুর নিচে, তো আমি দিলাম ব্লগের আকারে এগুলো ড্রপ ডাউন আকারে থাকবে। এখন তাহলে কি করবো, একটু এদিকে সরাই দিতে হবে, দেখেন একটু জাস্ট এগুলো একটু সরাই দিলাম, ওই সিরিয়াল থেকে একটু ডাইনের দিকে দিয়ে দিলাম, কিসের নিচে, ব্লগের নিচে দিয়েছি, এটা কিন্তু অন্য কোথাও দিইনি। এখন সেভ মেনুতে ক্লিক করি, দেখেন ব্লগের নিচে একটা অলরেডি ড্রপ ডাউন আইকন চলে আসে, এখন যদি আমি যাই এখান থেকে চলে আসছে, অটোমেটিক্যালি একটা ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। এখন যে ড্রপ ডাউনের ভিতর আমার ড্রপ ডাউন চাই, মনে করেন এটাতে এইখানে দিয়েছি, এইখানে দিয়েছি, যদি এইখানে অ্যাবাউটে দিতাম, মনে করেন অ্যাবাউটের নিচে দেবো, অ্যাবাউটের নিচে ওয়েব ডিজাইনটা একটু উপরে রাখি, আর ওয়েব ডেভেলপমেন্টটা এর নিচে রাখি, এটা নিচে রাখি, যে অ্যাবাউটের নিচে ড্রপ ডাউনটা হবে, দেখেন এখন অ্যাবাউটের নিচে ড্রপ ডাউনটা হবে, এই যে অ্যাবাউটের নিচে এখানে গেলে এইটা হবে, তাই না? এটা কি, এগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, আমি ক্যাটাগরি মেনু কিন্তু এখানে, এটা আমার ক্যাটাগরি মেনু, ওকে। আচ্ছা, এখন দেখেন যদি আমরা
সরি, এগুলো আমার পোস্ট মেনু, সরি বলছি, ক্যাটাগরি বলছি, এটা পোস্ট মেনু। মানে ক্যাটাগরি তখন তৈরি করেন যে একটা ক্যাটাগরি তৈরি করা আছে আমাদের, মনে করেন একটা ক্যাটাগরি আমি নিলাম, আনক্যাটাগরিজ দিলাম না, একটাই রাখলাম, ওয়েব ডেভেলপমেন্ট একটা আছে। ওকে, এটা সেট করলাম। এখন এই যে ওয়েব ডেভেলপমেন্টটা যে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি মেনু, আর বাদ বাকি ছিল আমার পোস্টের মেনু। পোস্ট মেনু তৈরি করছি। এখন আমি ক্যাটাগরিটা দিয়ে দিই সাপোজ এর নিচে, যে ওয়েব ডেভেলপমেন্টের নিচে, ওয়েব ডিজাইনের নিচে আসলে ওয়েব ডেভেলপমেন্টটা দেখাবে। ওয়েব ডিজাইনের নিচে আবার মেনু তৈরি হবে কি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এখন যদি আমি একটু সেভ দিই, সেভ উপর দিলে হবে, নিচে থেকে দিলেও হবে। স্টিকি বলতে কি বোঝাচ্ছিস? এখন দেখেন, এটা ওয়েব ডিজাইনের এগেনস্টে এখানে মেনু চলে আসছে। ওকে, যদি এখানে আরো সিরিয়াল বাই সিরিয়াল থাকে তো সেটা চলে আসবে। বুঝা গেছে? যদি এটা একটু ছোট ভাবে দেখি, ছোটতে আসলে কিভাবে আসে, ছোটতে এখানে আসলাম, অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে ওয়েব ডিজাইনের ভিতরে আরেকটা মেনু আছে, সেটা দেখাচ্ছে যে এখানে সাব মেনু আমাদের এখানে আছে। ঠিক আছে, ওকে। তো দেখেন মেনু তৈরি করা কত সোজা, আমরা কত কোডিং করছি, বাট এখান থেকে কত ইজিলি কাজগুলো আমাদের হয়ে যাচ্ছে, যে জাস্ট আমরা ধরে ধরে এনে ছেড়ে দিচ্ছি, আর এখান থেকে মেনু হয়ে যাচ্ছে। আর যেভাবে আপনি এটা দিতে চাচ্ছেন, মানে কোনটার নিচে কোনটা রাখবেন সেটা আপনার ব্যাপার, সেভাবেই মেনু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট। আর এই 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 মেনুটা যদি তৈরি করতে হতো আমাদের কত লাইন কোড করা লাগতো, এতটুকু মেনু তৈরি করতে আমাদের অনেক লাইন কোড করা লাগতো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের মেনু আমরা দেখলাম, এভাবে আমরা পোস্ট ক্যাটাগরি থেকে মেনু তৈরি করতে পারি। ওকে, এটা এখানে জাস্ট একটা মেনু, একটা সেকশন। আমি কাস্টমাইজটা একটু পরে যাচ্ছি, আগে আদার্স বিষয়গুলো একটু দেখি, এরপরে কাস্টমাইজ যাবো। ওকে, আচ্ছা, থিম বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করব, থিম আর প্লাগইনস এর বিষয়টা নিয়ে। এখন একটা জিনিস খেয়াল করেন, যে এই যে আমার একটা বার আছে, দেখেন আমি যেটা আমার তো ভিউ সাইট, তাই না, ইউজারের সাইট, যেটা সাপোজ আমি দেখবো, এখানে উপরে দেখেন একটা কাস্টমাইজের একটা বার আছে। যদি আমি এই বারটা না রাখতে চাই, দেখতে পাচ্ছেন একটা বার আছে, জাস্ট আমি জাস্ট বারটা রাখবো না। তো এটা আমি উঠাই দিতে চাইলে দেখেন এখানে ইউজার্স অপশন আছে, ইউজার্সে যাব, ইউজার্সে যাওয়ার পর ইওর প্রোফাইল, এখানে ইওর প্রোফাইল আছে, বা এখান থেকে আমরা শিটে গেলেও একই কথা, ইওর প্রোফাইলে আমি গেলাম। দেখতে পাচ্ছি না, বুঝি না, মানে ফ্রন্ট পেজে এসে দাঁড়ায় গেছে। এবার আসছে। আচ্ছা আচ্ছা, দেখা নেটের যাচ্ছে। সমস্যা। আচ্ছা, দেখেন ইউজার থেকে ইওর প্রোফাইল, আমি যদি কি উঠাই যাচ্ছি, আমি এই বারটা উঠাই দিতে চাচ্ছি, তো এখান থেকে জাস্ট এই যে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এটা যদি আমি টিক দিয়ে উঠাইয়ে আমি একটু এখান থেকে আপডেট প্রোফাইল করে দিই, রিলোড করলাম। দেখেন যে এডিটের অপশনটা ছিল, উপরের যে টুলবারটা ছিল সেটা কিন্তু আর নেই, এখন জাস্ট আমার শুধু সাইটটা আছে এখানে, এখন শুধু সাইটটা আছে। ওকে, তো আমার এটা উঠানো হয়ে গেছে। এখন দেখেন এই যে প্রোফাইলের ভিতর থেকে আপনি যে এখানে কিছু দেওয়া আছে, ভিজুয়াল এডিটর ডিসেবল, ভিজুয়াল এডিটর আমরা ডিসেবল করব না, কারণ আমাদের লাগবে। আমরা সিনট্যাক্স হাইলাইটটা রাখবো, যে কোড এডিটিং এর সময় আমাদের সিনট্যাক্স হাইলাইট করবে, ওটা থাকবে, ডিসেবল করব না, মানে ঠিক দিলে ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, অ্যাডমিন কালার স্কিমা, এটা হচ্ছে আপনি এই যে প্যানেলটা আছে অ্যাডমিন লাইট, এই দেখেন এই যে বাট মানে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাডমিন প্যানেলের কালার গুলো। ঠিক আছে, এখান থেকে কোনো কালার দিতে পারেন। Okay? তো যে কোনো একটা কালার আপাতত দিয়ে রাখি, অন্য একটা কালার দিলাম, বা নাও দিতে পারি। এই কালারটা দিয়ে রাখলাম। ওকে, ওকে, আচ্ছা, ইনেবল শর্টকাট কি কমেন্ট মডারেশনের জন্য এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে আমার তো কোনো নাম দেওয়া নেই, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে রাখি, আমাদের যে এলইডিপি 2020 নিক নাম রিকোয়ার্ড দিয়ে রাখছে অটোমেটিকলি। আচ্ছা, ডিসপ্লে পাবলিকলি মানে যেটা আমাদের এখানে শো করছে সেটা দেখাচ্ছে যে এখানে এটা ডিসপ্লে পাবলিকলি।
ওকে, ইমেইলটা আমাদের দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট হিসেবে বা আপাতত এটাই নিয়ে নিচ্ছে। ওকে, বায়োগ্রাফিক্যাল আমার এখানে কিছু আপনার সম্পর্কে দিতে পারে। তো এখানে জেনারেট পাসওয়ার্ড আপনি করতে পারেন। ওকে, আর এখানে সেশন লগ আউট এভরিহোয়ার এলস, মানে এই সাইটটা যদি আপনার যে কোনো জায়গায় থাকে সেখান থেকে জাস্ট এটা লগ আউট হয়ে যাবে। সেটা যেটা আমরা ফোনের মাধ্যমে অনেক সময় করে থাকি, যে এই আমার যত ডিভাইস আছে এই ডিভাইস থেকে যেন আমার এটা মানে লগ আউট হয়ে যায়। আমরা এটা মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারি। ওকে, তো এভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন পাবলিক। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে যদি নিউ আপনি কাউকে দিতে চান, পারমিশন দিতে চান, নিউ প্রোফাইল ইউজার, নতুন ইউজার দিতে চান, নতুন ইউজার দিতে নতুন ইউজার ইনফরমেশন এখানে দিতে হবে, ইমেইল নেম, তার ওয়েবসাইট বা পাসওয়ার্ড দিবেন। এখন তাকে পারমিশনটা আসলে কি দিবেন, এইখানে মূল বিষয় হচ্ছে পারমিশনটা। আপনি তাকে পারমিশনটা কি, সে কি অ্যাডমিনিস্ট্রেটর হবে এই পেজের, নাকি সে এডিটর হবে, নাকি অথর হবে, নাকি কন্ট্রিবিউটর হবে, না সাবস্ক্রাইবার হবে, জাস্ট আপনি কোনটা পারমিশন দিবেন। আমরা নর্মালি এখন কোনো ইউজার আমাদের দরকার নেই, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি। আমরা যখন লাইভ সার্ভার দেখবো বা আদার্স যখন মাল্টি ভেন্ডর দেখবো, তখন আমরা দেখবো যে পারমিশনের বিষয়টা ওই সময় আমাদের আসবে। আপাতত আমরা সিম্পলি আছি, এখন দরকার নেই আপাতত পারমিশনের এটা। ওকে, নতুন ইউজার আমরা এখন অ্যাড করতেছি না। অ্যাড করলে এখান থেকে পারমিশন দিতে হবে, তার যার যে পারমিশন সে সেই পারমিশন কাজ করতে পারবে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে এখানে। এখন দেখেন এর নিচে আছে একটা টুলস। টুলসের কিছু বিষয় আছে। টুলসের বিষয়ের ভিতরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার আছে। ইম্পোর্ট মানে সাইটের ডেমো, এটা হচ্ছে আমাদের সামনে যে সময় আসবে। ডেমো ইম্পোর্ট কিভাবে করতে হয়, সাইটে এক্সপোর্ট করতে হয়, সাইটের হেলথের বিষয়ে, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এইগুলো আর কি। মানে আমরা তো এক্সপোর্ট ডাটাবেজও এক্সপোর্ট করি না, ইম্পোর্ট করি না। যে কিভাবে একটা জায়গা থেকে আপনি নিয়ে এসে আপনার জায়গায় ইন করবেন বা আপনি আরেকটা জায়গায় অ্যাড করবেন, এই যে বিষয়গুলো। মনে করেন আমার সাইটটা এখানে থাকবে না, তাই এখান থেকে আমি যখন, এই যে আমার ডাটাবেস তো আছে তাই না, এই যে আমার এই যে ডাটাবেস, এই যে আমার ডাটাবেস তাই না, আমার ওয়ার্ডপ্রেস এর ভিতরে ওয়ার্ডপ্রেস মর্নিং, এই যে এর ভিতরে দেখেন কত টেবিল আমার রয়েছে তাই না। এখন আমি যদি এই যে আমার ডাটাবেসটা, ওয়ার্ডপ্রেস মর্নিং, এই ডাটাবেসটা যদি আমি মনে করেন এইখান থেকে লাইভ সার্ভার দাও, আমার সাইটটা আমি সুন্দর করে লোকাল সার্ভারে ডিজাইন করলাম, আমি এটাকে কি করবো, ডোমেইন হোস্টিং এর মাধ্যমে লাইভ সার্ভারে দিব। তো আমার তো এইখানে সমস্ত কিছু ডিজাইন করাই আছে, ডাটাবেসের ভিতরে সমস্ত ডাটা আছে। তাহলে কি আমার এই ডাটাবেসটা আমাকে এইখান থেকে নিতে হবে না, এর জন্য এক্সপোর্ট করতে হবে, যে এক্সপোর্ট অপশন আছে এখান থেকে এক্সপোর্ট করতে হবে, আবার ওইখানে গিয়ে ইম্পোর্ট করতে হবে। তো এইখানে আপনার ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এখানে অনেক ডেমো ইম্পোর্ট করা লাগে, যে ডেমো ইম্পোর্টেরও কিন্তু অনেক কাজ আছে, যে ডেমো ইম্পোর্টের ডেমো আপনি কিভাবে ইম্পোর্ট করে সেট আপ করবেন, এইগুলো একটা ব্যাপার আছে। আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় আসে তখন আমরা ওটা দেখবো। ওকে, আচ্ছা, আর এর নিচে আছে দেখেন সেটিংস। সেটিংস সেটিং এর ভিতরে ফার্স্টে আছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ আমরা যেটা দিয়েছিলাম প্রথমে, যে সাইট টাইটেল আমাদের কাছে এসেছিল, পোর্টফোলিও দিয়েছি, ট্যাগলাইন, অর্থাৎ ট্যাগলাইনে যে এখানে যেটা আপনার শো করবে, পোর্টফোলিওর পাশে যেটা শো করবে সেটা হচ্ছে ট্যাগলাইন, ওয়েব ডেভেলপার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, অ্যাড্রেস আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হিসেবে কাউন্টেবল, সাইট অ্যাড্রেস এটা হিসেবে কাউন্টেবল। ওকে, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমরা ওই সময় করছিলাম, এনিওয়ান ক্যান রেজিস্টার, এখানে যদি দিয়ে দিই এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ রেজিস্টার করতে পারবে। রোল পারমিশন এখান থেকে অটো একটা সেট করে দিলেন, যে যে কেউ রেজিস্টার করার সময় তার অটোমেটিক্যালি কিভাবে সাবস্ক্রাইবার দিয়ে দিলেন, সাপোজ যে কেউ রেজিস্ট্রেশন করবে সাবস্ক্রাইবার হিসেবে হবে। সাইট ল্যাঙ্গুয়েজ টাইম জোন ঢাকা দেওয়া আছে, যদি ঢাকা না থাকে আপনার ঢাকা একটু দিয়ে নিন, আপনাদের সম্ভবত ঢাকা থাকবে না, হয়তো বা ঢাকা নাও থাকতে পারে। এখান থেকে আমাদের সাইট ল্যাঙ্গুয়েজ আমরা ইউনাইটেড স্টেট দিয়েছিলাম, আর টাইম জোন এটা ঢাকা দিয়ে দেন, এখান থেকে একটু খুঁজে নিন ঢাকা, যদি ঢাকার টাইমে দিন তাহলে ঢাকার টাইমটা সেট থাকবে। ওকে, আর এখানে ফরম্যাটটা আপনি ডেট ফরম্যাট কিভাবে চাচ্ছেন, ওকে, যে আপনি এইভাবে চাচ্ছেন না এইভাবে চাচ্ছেন, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন এখান থেকে। দিয়ে আপনার উইক স্টার্ট হবে কবে থেকে, আসলে আপনার এখানে স্টার্ট হয় কবে থেকে, আমাদের অবশ্যই শনিবার থেকে শুরু হয়, তো আপনি সেইভাবে শনিবার থেকে দিতে পারেন, যদি কারো সোমবার থেকে শুরু হয় সোমবার থেকে দিতে পারেন। ওকে, কারণ সব জায়গায় তার এক এক রকমের, মানে একই ডেতে উইক স্টার্ট হয় না।
মানে একজনের কর্মদিবসটা একটু আলাদা ভিন্ন ভিন্ন আছে, সেইভাবে আর কি। এখানে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এটা হচ্ছে সেটিং এর ভিতরে জেনারেল সেটিং। ওকে, আচ্ছা এখন যদি আমরা একটু রাইটিং এ যাই, রাইটিংটা জেনারেল ভিতরে রাইটিং। ওকে, দেখুন কি আছে, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ আছে। এখান থেকে যদি ডিফল্ট পোস্ট একটা পোস্ট করলে কোন ক্যাটাগরি আন্ডারে যাবে, একটা পোস্ট যখন আপনি করা হবে কোনো ক্যাটাগরি সিলেক্ট না করা হয়েছে কোন ক্যাটাগরি আন্ডারে যাবে, তো আনক্যাটাগরাইজ আছে, কোনো ক্যাটাগরি নরমালি দিলাম না, আনক্যাটাগরাইজ আন্ডারে যাবে। আচ্ছা ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কি হবে, স্ট্যান্ডার্ড ফরম্যাটেই হবে, আদার্স অন্য কোনো ফরম্যাটে যাওয়ার দরকার নেই, স্ট্যান্ডার্ড একটা যে ফরম্যাটে দেওয়া থাকবে পোস্ট সেই ফরম্যাটেই যাবে। এটা এখান থেকে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে মেইল সার্ভার, এইগুলো আমাদের লাগবে না, লগ ইন এক্সাম্পল, পাসওয়ার্ড এগুলো দরকার নেই আমাদের। ডিফল্ট মেইল ক্যাটাগরি এটাও লাগবে না, আপডেট পাবলিক সার্ভার এটা ওদেরকে দেওয়া আছে, আমরা এখন লাইভ সার্ভার না, এগুলো আমাদের আপাতত দেখার দরকার নেই। ওকে, আচ্ছা রাইটিং এর পরে আসছে এখানে রিডিং। রিডিং এ আমাদের কিছু বিষয় কি করা লাগবে, এখান থেকে কিছু সেট করে দেবো যে ইওর হোম পেজ ডিসপ্লে, খেয়াল করেন ইওর লেটেস্ট পোস্ট, মানে ইওর হোম পেজ যেটা ডিসপ্লে সেটা লেটেস্ট পোস্ট আছে, বাট আমরা স্ট্যাটিক দিয়ে দেবো, যে এখানে আবার নিচে আছে কি এই স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, এখান থেকে সিলেক্ট করে দিব। এই দেখেন স্ট্যাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোম পেজ কোনটা, যে হোম পেজ হবে এটা আমার, যে হোম যেটা হোম আমার পেজ তৈরি করছি, হোমটা আমার সবসময় হোমে থাকবে, ফার্স্টে থাকবে, মানে প্রথম পেজ হবে কি আমার এই হোম পেজটা। আর কি হবে পোস্ট পেজ কোনটা হবে, আসলে পোস্ট কোন জায়গা যাবে, পোস্টের জন্য আমরা হোম কিন্তু সিলেক্ট করতে পারি, বাট আমি পোস্টের জন্য হোম সিলেক্ট করবো, আমি দিলাম ব্লগে, আমি যতগুলো পোস্ট করবো সব আমার ব্লগ পেজে থাকবে, এটা এখানে বলে দিলাম, এর আগে কিন্তু বলা ছিল না, জাস্ট আমার হোম পেজ লাস্ট পোস্টটাই শো করতো। আমি এখান থেকে স্ট্যাটিকলি পেজ সেট করে দিচ্ছি কি হোমে থাকবে আমার সবসময় অলওয়েজ হোম পেজ, কারণ হোম পেজটা আমরা সুন্দরভাবে একটা ডিজাইন করব, আর যতগুলো পোস্ট করব আমরা সেটা হচ্ছে ব্লগ পেজ চলে যাবে, ব্লগ পেজে থাকবে। ওকে, আচ্ছা ব্লগ পেজ শো এট মোস্ট, কয়টা পোস্ট শো করবে সে, ব্লগ পেজ 10টা দেওয়া আছে, বাই ডিফল্ট 10টাই থাকলো। ওকে, সিন্ডিকেশন ফিড শো নিউজ দা মোস্ট রিসেন্ট কয়টা, 10টাই। ওকে, ইজ ফর পোস্ট ইন ফিড ইনক্লুডস ফুল টেক্সট নাকি সামারি, মানে জাস্ট হেডিং টুকু থাকবে নাকি ফুল টেক্সটে থাকবে, আমি ফুল টেক্সটে রাখলাম। ওকে, আর এখানে আছে ভিজিবিলিটি সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন ডিসকারেজ। ওকে, আমি সেভ চেঞ্জ করে দিলাম, এটা এটা সেভ চেঞ্জ, তাহলে কি আমার হোম পেজ থাকবে হোম পেজটা, আর পোস্ট থাকবে ব্লগ পেজে। ওকে, তো আমি যদি একটু রিলেট করি আমার হোম পেজ, এটা হচ্ছে হোম চলে আসছে, আমি যেটা হোম করছিলাম হোম চলে আসছে, একটু ব্লগে দেখি আমার পোস্টগুলো দেখেন, এই ব্লগে পোস্টগুলো চলে গেছে, কারণ আমি বলছি যে পোস্টগুলো সব ব্লগ পেজ থাকবে, আর হোম পেজটা আমার স্ট্যাটিকলি আমি আমার মতো করে সুন্দর করে একটা ডিজাইন যতটুকু পারি করার চেষ্টা করব। এটা হোম পেজ সেট করে দিলাম। ওকে, যেটা এখান থেকে করে দিলাম স্ট্যাটিকলি, যে হোম পেজটা হোমে থাকবে আর পোস্টগুলো সব ব্লগ পেজে যাবে। কয়টা পোস্ট শো করবে, 10টা, রিসেন্টলি যেটা শো করবে ফিডটা সেটাও 10টা, আর ফুল টেক্সটাই শো করবে ফিডে, ফুল টেক্সটাই শো করবে। ওকে, দিয়ে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এখান যদি আমি এখান থেকে ডিসকাশনে আসি, ডিসকাশনে কিছু পারমিশন আছে, যে এখানে পারমিশন গুলো একটু পড়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন পারমিশন গুলো দেওয়া আছে। যেমন এখান থেকে যদি ফার্স্টে দেখেন যে ডিফল্ট পোস্ট সেটিং অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক অর ফরম্যাট দ্য পোস্ট, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম দ্য ব্লগ, পিং ব্যাক, ট্র্যাক ব্যাক, নিউ পোস্ট, মানে এগুলো আপনার যে নোটিফিকেশন গুলো দিয়েছে ডিসকাশন সেটিং, অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, এগুলোর জন্য আপনি অবশ্যই নোটিফিকেশন হবে পাবেন। ওকে, যদি কেউ আদার্স দেয়, তারপর আদার্স কমেন্ট সেটিং আছে, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড ইমেইল, যে কমেন্ট করবে তার অবশ্যই নেম আর ইমেইল দিতেই হবে। তারপর এটা টিক দ্য ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগ ইন টু কমেন্ট, যদি এখানে টিক দেওয়া থাকে অবশ্যই তাকে রেজিস্ট্রেশন এন্ড লগ ইন করে কমেন্ট করা লাগবে, আদারওয়াইজ কমেন্ট করতে পারবে না, এটা যদি দেওয়া থাকে টিক দেওয়া থাকে। ওকে, আচ্ছা অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ড আস 14 দিন পর অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে কমেন্ট অর পোস্ট, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, টিক দেওয়া নেই মানে ওটা হবে না। ওকে, আচ্ছা শো কমেন্ট কুকিজ ওপিটি ইন চেকবক্স অ্যালাউইং কমেন্ট অথর কুকিজ টু বি সেট, অথর এটা আর কি আপনার এই কুকিজটা সেট করতে পারবে আর কি। ইনেবল থ্রেড নেস্টেড কমেন্টস, যেটা ওই যে নেস্টেড লেভেল স্টেপ 5 5টা থাকবে, নেস্টেড যেটা ব্রেক কমেন্টস ইন পেজ উইথ 50 অফ লেভেল কমেন্টস পার পেজ এট লাস্ট পেজ ডিসপ্লে বাই ডিফল্ট, মানে যে আপনার টোটাল কতগুলো কমেন্ট এখানে পার পেজে আর কি হতে পারবে এটা সেট করে দেওয়া যাবে এখান থেকে। ওকে,
anyone post a comment, যে কেউ করতে পারবে এইভাবে। a comment is held for moderation, moderation দ্বারা কমেন্টটা কি হবে, ওকে। আচ্ছা, বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স কমেন্টস মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এটা টিক দিলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে, না হলে নরমালি অ্যাপ্রুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। কমেন্ট অথর মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, মানে কমেন্ট ওই অথর মানে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, এই বিষয়গুলো এখান থেকে সেট করা আছে, যে এগুলো আমরা যখন তৈরি করব তখন এখান থেকে আমরা কাজ করব। এখানে দেখেন মিডিয়াতে দেখছি এই যে মিডিয়া আছে, মিডিয়া অপশন বলতে আমরা যে মিডিয়া দেখে আসছি, যে এখানে যে মিডিয়া আসছে, এখানে মিডিয়া যে থাম্বনেল সাইজ কত হবে, হাইট ওয়েট 150 150 এভাবে দিয়েছে। এরপরে যেটাই যে আমরা এই যে মিডিয়াতে দেখে আসছি, মিডিয়া লাইব্রেরিতে, এই যে মিডিয়া লাইব্রেরিতে এই যে আমাদের এখানে ইমেজগুলো আছে না, এটা এই যে 150 বাই 150 এইভাবে দেখাবে আর কি, সেটা বলছে। ওকে, তো এখান দেখছে যে মিডিয়াম সাইজ কত হবে, 300 বাই 300, ম্যাক্স উইডথ যেটা 1024 হাইট ওয়েট দেওয়া আছে এখান থেকে। মানে এইখানে একটা এই যে মিডিয়াতে গেলে আপনার এই যে এইগুলা নরমালি থাম্বনেল আকারে যদি ক্লিক করি, দেখেন এটা একটু বড় আকারে দেখাচ্ছে, বুঝতে পারছেন, ফুল পেজ আকারে। এই 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 জিনিসগুলো আর কি ওইখানে আপনার নরমাল থাকা অবস্থায় কি অবস্থায় দেখাবে সেটা আর কি এখানে যে মিডিয়াতে কিভাবে দেখাবে। আর যেটা আছে পারমালিংকটা তো দেখাইছি, যে আমরা এখানে অবশ্যই সব অলওয়েজ পোস্ট নেমটা সেট রাখবেন। যদি অন্যগুলো চান রাখতে পারেন, বাট পোস্ট নেমটা সব থেকে বেটার এবং এটাই সবাই রাখে, এটাই রাখতে হয়। আর প্রাইভেসি আছে, প্রাইভেসি একটা অপশন, তো টার্মস এন্ড কন্ডিশন কিছু আছে প্রাইভেসি পলিসিস। মনে করেন এই যে পেজেসের এখানে যদি যাই আমরা, এখানে কি প্রাইভেসি পলিসি নামে কোনো পেজ আছে? কোনো পেজ কিন্তু নাই, এখানে প্রাইভেসি পলিসি নামে কোনো পেজ নাই। এখন যদি আমরা সেটিং থেকে যাই প্রাইভেসিতে যাওয়ার পরে দেখেন এখানে আমরা দিলাম যে আমি প্রাইভেসিটা এইখানে কি কোনো পেজে দিব কিনা। যদি আমি এখানে না দিই, এখানে দিতে চাচ্ছি না আমি কোনো পেজ, এখানের কোনো পেজ ব্যবহার করব না এই প্রাইভেসি পলিসির জন্য, তাহলে কি আছে অর ক্রিয়েট নিউ পেজ, অটোমেটিক্যালি একটা প্রাইভেসি পলিসির জন্য কেস তৈরি হয়ে যাবে। ক্লিক করলাম ক্রিয়েট নিউ পেজ যদি আমি ক্লিক করি, দেখেন এই যে প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন গুলো দিয়ে একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা পাবলিশ করে দিই, পাবলিশ, এখন আমরা পেজেসে যাই, দেখেন প্রাইভেসি পলিসি পেজ তৈরি হয়ে গেছে। পেজেস এই যে প্রাইভেসি পলিসি তৈরি হয়ে গেছে, ওইখান থেকে অটোমেটিক্যালি তাদের টার্মস এন্ড কন্ডিশন দিয়ে তারা পেজ তৈরি করে দিয়েছে, বোঝা গেছে? তো এটা হচ্ছে মূলত এইখানে। আর আমাদের বাকি যে দুইটা আছে প্লাগইনস আর অ্যাপিয়ারেন্স, এটাই হচ্ছে আমাদের দুইটা মূল কাজ হবে। কাজ হচ্ছে এখান থেকে আমাদের কাস্টমাইজেশনের কাজটা সব থেকে বেশি। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, আমাদের উপরে যেটা টুলস বারটা ছিল সেটা দিয়েছি, আমরা আমাদের মেনুটা তৈরি করেছি। এখন আমরা আমাদের বই থিমটায় নরমাল যে বেসিক থিমটা আছে এইটাকে আসলে কাস্টমাইজেশন কিভাবে করা যায়, কিছু কাস্টমাইজ করবো। এরপর আমাদের হোম পেজটা মোটামুটি আমরা ডিজাইন করার চেষ্টা করবো, যে হোম পেজটা আসলে কিভাবে ডিজাইন করা যায়। ওকে, হোম পেজে কিন্তু কিছু নেই, জাস্ট নাম আছে, এই জন্য কিন্তু ফাঁকা দেখাচ্ছে। আর এটা কিন্তু ফুটার, এই যে এখানে ফুটার ক্যাটাগরি ইউজ করা, ফুটার। ওকে, তো যতটুকু দেখানো হয়েছে এতটুকুর ভিতরে কি কারো কোনো, আচ্ছা, তো বাই ডিফল্ট তিনটা টিম দেওয়া আছে আমাদের। এই যে অ্যাক্টিভ আছে কোনটা 2020, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ আছে, দেখেন এটা অ্যাক্টিভ, আমাদের অ্যাক্টিভ থিম এটা। 2019 আমাদের আরেকটা থিম আছে, 2017 একটা থিম আছে। ওকে, তো আমরা যদি এখান থেকে কোনো থিম অ্যাক্টিভ করতে চাই আমরা কিন্তু অ্যাক্টিভ করতে পারি। যেমন যদি আমি থিমের উপর যাই, কোনটা এটা মনে করেন অ্যাক্টিভ করব, এই যে এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে ক্লিক করলে কিন্তু এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এই থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, কোনটা 2070। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড দিই, দেখেন ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা ডিফল্ট থিম ইউজ করি, দেখেন এখন এই যে মেনুগুলো নিচে চলে আসছে, এই থিমের ডিজাইনটা আছে, মেনুগুলো নিচে থাকবে। ওকে, এরপর হোম পেজ থাকবে, বাদ বাকি এইভাবে। এটা মনে করেন এই থিমের ডিজাইন। আচ্ছা, এখন 2019টা দেখি, এটা তো আমরা এটা দেখছি। এখন যদি 2019টা দেখি এটার ডিজাইনটা আসলে কেমন, এটা যদি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আর এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে কোনো একটা থিম অ্যাক্টিভ থাকতে পারবে এট এ টাইম। ওকে, এখন দেখেন আমরা এই 2019 অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আর একটু রিলোড দিই, দেখেন ইন্টারফেসটা কিন্তু আর অন্যরকম হয়ে গেছে, এটা হচ্ছে 2019। ওকে, এই যেটা এইভাবে হয়ে গেছে। তো এক একটা থিম তার এক একটা বৈশিষ্ট্য নিয়ে আসে, বোঝা গেছে?
আপনি যদি চান যে কোনো থিম এখান থেকে ডিলিট করে দেন, আপনি ডিলিট করে দিতে পারেন। মনে করেন এই থিমটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এই যে ডিলিট অপশন আছে এখানে, এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, ডিলিট করে দিতে চাইলে ডিলিট করে দেওয়া যাবে। তো ওকে, আমার যেটা ছিল যে 2020, আমি 2020 অ্যাক্টিভ করলাম। যদি আমরা পরবর্তীতে এই থিম নিয়ে কাজ করবো না, জাস্ট কাস্টমাইজেশন নরমালি দেখাচ্ছি, এরপর আমরা থিমটা এখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে ডাউনলোড করে নিয়ে কাজ করবো। তো দেখেন, যদি একটা থিম ডিলিট করতে চান বা থিম এখান থেকে থিমের ডিটেলস আপনি এখান থেকে একটু করে নিতে পারেন। ওকে, আচ্ছা, যদি আপনি কোনো থিম ডিলিট করতে চান, আমি মনে করেন এটা ডিলিট করে দেবো, একটা থিম ডিলিট করে দিই, এই থিমটা ডিলিট করে দেবো। ক্লিক করলাম, এই যে ডিলিট অপশন, এখান থেকে ডিলিটে ক্লিক। এই থিমটা আমার ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু দুইটা আছে, আসলে থিম কোন জায়গায় আছে এটা কিন্তু আমরা সবাই জানি। থিম কিন্তু আমাদের এই যে এটার ভিতরে জ্যাম স্টিডক্স এর ভিতরে ওয়ার্ডপ্রেস প্লাস 22 কন্টেন্ট ভিতর থিমস, এই দেখেন দুইটা থিম আছে, তিনটা ছিল দুইটা আছে। এখন যদি আমি আরেকটা ডিলিট করে দিই, তো এখান থেকে কিন্তু আরেকটা কমে যাবে। ওকে, এখানে আছে কয়টা দেখে আসলাম, দেখেন এখানে আছে হচ্ছে দুইটা, স্টিডক্স ওয়ার্ডপ্রেস 22 ডাব্লিউপি কন্টেন্ট, দেখেন দুইটা থিম আছে, থিমের ভিতরে দুইটা আছে। এখন আমি এখান থেকে আরেকটা থিম ডিলিট করে দিই, 2017 আমি ডিলিট করে দিব, ডিলিট। ওকে, ডিলিট আছে কোনটা, আমার একটা আছে অনলি, আর থিম নাই। তো এখানে যদি আমি একটু এখানে যাই, দেখেন একটা আছে, আরেকটা ডিলিট হয়ে গেছে, বোঝা গেছে? তো এখানে থাকে, আমরা আগেই দেখছি আমার থিম এখানে প্লাগইনের ভিতর থাকবে। ওকে, তো আমার এই থিমটা আছে, আমি এই থিমটা একটু দেখি কাস্টমাইজ করার চেষ্টা করি। ওকে, তো আমরা এখান থেকে থিম আপাতত অ্যাক্টিভ করতে পারবো। থিম কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখবো, আমরা যদি নতুন থিম নিয়ে কাজ করব তখন দেখবো। আমরা নর্মালি এই থিমটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি। ওকে, আমরা তো এখন কোনো কিছু দেই নাই। আচ্ছা, দেখেন থিমের এখানে যাওয়ার পরে কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজ অ্যাপিয়ারেন্সের থিমের নিচে কাস্টমাইজ অপশন আছে। এটা আমরা এখান থেকেও যাইতে পারি, অথবা আমাদের যে এইখান থেকে আমরা যেটা করছিলাম ইউজার ইউর প্রোফাইল, যে টুলবার, যেটা শো টুলবারটা যদি আমরা সেট করে রাখি, আমরা কিন্তু এইখান থেকেও করতে পারি। দেখেন এখন এখান দিলে এই যে এইখানেও যে কাস্টমাইজ অপশন আছে, দেখেন এখানেও কিন্তু কাস্টমাইজেশন, আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু কাস্টমাইজে যাইতে পারি, কাস্টমাইজ অপশন চলে আসবে। ওকে, এখান থেকেও কাস্টমাইজ অপশন আসা যাবে। ওকে, আবার আমরা এখান থেকেও যদি কাস্টমাইজ যাই, অ্যাপিয়ারেন্স থিমের নিচে কাস্টমাইজ যাই, তো সেম জায়গায় আমরা কিন্তু যাব। ওকে, তো আমরা এইখান থেকে কাস্টমাইজ করবো আর এখান থেকে জাস্ট ভিউটা করব। তো আমি এখান থেকে জাস্ট আপনার টুলবারটা হাইড করে দিয়ে আসি, ইওর প্রোফাইল শো টুলবারে হাইড করে দিয়ে আসি, এটা যাতে শো না করে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আর একটা জিনিস, সব থিমের কিন্তু ফাংশন এক না, সব থিমে সব ফাংশন থাকে না, এটা মাথায় রাখবে। এক এক থিমের এক এক বৈশিষ্ট্য থাকে, সব থিমে কিন্তু একই বৈশিষ্ট্য থাকে না। তো যদি থিম কাস্টমাইজে যাই, এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল আমার এরকম একটা পেজ দেখাই দিচ্ছে অলরেডি, যে কিভাবে কি হবে। প্রথমত চিন্তা করেন, দেখেন সাইড আইডেন্টিটি বোঝায় কি? আইডেন্টিটি মানে তো বুঝি পরিচয় বোঝায় আমরা, তাই না? এই সাইটের আসলে পরিচয় বিষয়গুলো, এই যে এখানে যে নাম লেখা আছে এগুলাই তো পরিচয়। উপরের এই যে এখানে আপনাদের টাইটেল যেটা আছে এগুলো তো পরিচয় বহন করে, তাই না, অনেকটা। তো সাইড আইডেন্টিটি যায়, আমি দেখেন লোগো, আমরা একটা লোগো সেট করতে পারি, এখানে একটা লোগোর অপশন আছে, এটা লোগো সেট করতে পারি এখানে, তাই না? তো দেখেন এবার একটু খেয়াল করেন আপনারা, যে আমরা এইবার একটু ক্যানভা ইউজ করি, আমি তো লোগো আসলে কোথা থেকে নিয়ে আসবো, একটু ক্যানভা ইউজ করি, যে canva.com। দেখেন এইখানে আপনি টোটালি সার্চ দিয়েও পাবেন যে আপনি কি চাচ্ছেন, যে লোগো এখান থেকে ডিজাইন করতে চাচ্ছেন, নাকি এইখান থেকে যে ক্রিয়েটেড ডিজাইন আপনি কাস্টম করতে পারেন, কাস্টম ডাইমেনশন তৈরি করতে পারেন। কাস্টম ডাইমেনশন বলতে আপনি সাইজটা কত চাচ্ছেন, যে আপনি ইসে কি বলে সাইজ কত নিয়ে কাজ করবে, আপনার ইমেজের যে কাজটা করবেন কতটুকু সাইজ হবে, হাইট উইডথ কত হবে, ঠিক আছে?
যেটা কি 550/370, যেটা হচ্ছে ইসের সাইজ আপনার গিগের সাইজ, ওটা আপনি এখান থেকে করতে পারবেন। কাস্টম ডাইমেনশন যদি আমি ক্লিক করি, দেখেন ওয়েট, ঠিক আছে, মনে করেন 550/370 এটা আমি দিলাম। তবে একটা জিনিস মাথায় রেখেন, গিগ ইমেজের ক্ষেত্রে মনে করেন যে সাইজটা আছে, এটার আপনি যদি ডাবল দেন কোনো সমস্যা নেই, রেশিও যদি ঠিক রাখেন, থ্রি ডাবল দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, ও সাইজ অনুযায়ী নিয়ে যাবে। বাট এই যেমন 550, আমি এটা যদি ডাবল করে দিই তাহলে কত হয়? 1100। গিগ ইমেজের ক্ষেত্রে 1100 দিলে সমস্যা নাই। এই যে আবার 370 আছে, 370 কে যদি আমি ডাবল করি কত হয়? এটা হবে হচ্ছে 740, তাই না? 740। তার মানে কি, দেখেন রেশিও কিন্তু ঠিক আছে, মানে এক একটা স্টেপে কমলে অর্ধেক যদি করা হয় রেশিও ঠিক থাকছে। বাট যদি আপনার রেশিও ঠিক না থাকে তাহলে সমস্যা আছে, বুঝতে পারছেন? আপনি 550 আপনার সাইজ 370, এইখানে আপনি রেশিও ঠিক রেখে ডাবল ডাবল দিতে পারেন, যে এটাও ডাবল করে দিন, এটাও ডাবল করে দিন, বা এটা 3 ডাবল, এটাও 3 ডাবল, সমস্যা নেই। এইটা সমস্যা নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 5 এমবির উপরে যেন কখনো না যায় আপনাদের গিগ ইমেজটা, 5 এমবির উপরে যাইতে পারবে না। এটা বাড়ায় দিলে ওরা রেশিও অনুযায়ী ওর সেটআপেও নিয়ে নিবে। বাট যদি রেশিও ঠিক না রেখে কাজ করেন তাহলে ঝামেলা হবে, বুঝতে পারছেন? ওকে, তো এখান থেকে আমরা ডাইমেনশন তৈরি করতে পারি। তো আপাতত আমি এখান থেকে করছি না ডাইমেনশন তৈরি। ওকে, এখন দেখেন এখান থেকে যদি টেমপ্লেটস আছে, টেমপ্লেটস এখান থেকে কি চাচ্ছেন আপনি, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে টেমপ্লেটস থেকে এখানে সবকিছু পেয়ে যাবেন। ওকে, এর আমার যদি আপনার নাম আছে, তো আমি এখানে করা আছে, আমি এখানে লগ ইন করে রাখছি, সাইন আপ করে রাখছি, তো আমার যে ডিজাইন আছে সেইগুলো দেখাবে। ওকে, এছাড়াও এই যে এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া, ইভেন্ট, মার্কেটিং, আর রিকমান্ডেড গুলো তো এখানে থাকেই। দেখেন এখানে সমস্ত কিছু আছে। ইনস্টাগ্রামের পোস্টের জন্য ডিজাইন আছে, ইনস্টাগ্রাম অ্যাড আছে, ফেসবুক পোস্ট, ফ্লায়ার, এই যে লোগো আছে এখানে, মনে করেন লোগো, আমি একটা লোগো থেকে লোগো ডিজাইন করবো, সিম্পল একটা লোগো ডিজাইন করবো। আমাদের সাইটের জন্য একটা লোগো ডিজাইন হবে। ওকে, তো এখান থেকে যদি আমি একটু দেখি, সিম্পল একটা লোগো তৈরি করার চেষ্টা করি। দেখেন অনেক লোগো আছে, মানে এখানে অনেক ডিজাইন দেওয়া আছে, জাস্ট আপনি এখান থেকে নিয়ে কাজ করতে। আমি যে কোনো একটা সিম্পল একটা নিচ্ছি লোগো, যেমন আমি একটু সার্চ দিয়ে এখানে কোনোটা পাই কিনা। কম্পিউটার জাতীয় কোনো লোগো পাই কিনা। এখানে দেখেন কয়েকটা লোগো শো করতেছে এই টাইপের, টেকনো, এখানে আসলে এই লোগোটাই দিই, এটার উপর ক্লিক করলাম, এখানে চলে আসে। এখন এটাকে আমি এটা কাস্টমাইজ করতে পারবো। এখানে আমি আমার ইচ্ছা মতো ইমেজ দিতে পারবো। এখানে যে ইমেজটা আছে আমি ইমেজটা রাখবো না, জাস্ট ইচ্ছা আমি দিতে পারবো। এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, বা আমি যদি চেঞ্জ করতে দিতে না, এই ইমেজটা আমার পছন্দ হয় না, আমি অন্য একটা ইমেজ নিবো, তো নিতে পারেন, সমস্যা নেই। এটা নিলাম, টেক বক্স, টেক বক্স আপনি এখানে দিতে পারেন। আমি জাস্ট একটা লোগোর নাম দিলাম, আমার এখানে এলইডিপি নামে একটা লোগো দিলাম, এলইডিপি হবে এটা। এখন এই লেখাটাকে আপনি বোল্ড করতে পারেন, এই লেখাটার সাইজ কমাইতে বাড়াইতে পারেন এখান থেকে, আমার যে সাইজ আছে সেই সাইজই হবে, কম হবে, বেশি হবে। ওকে, একটু উপর নিচ করতে পারেন এখান থেকে। ওকে, এইখানে কি এটা এইভাবে দিবেন নাকি আলাদা কোনো ডিজাইন করবেন? ওকে, আপনার যেভাবে করতে চান আর কি। তো সাপোজ আমি এটা এইভাবে রাখলাম, এইভাবে রেখে আমি এটাকে সেভ করে দিলাম, এটা ডাউনলোড করবে, এতটুকুই, এতটুকু আমি ডাউনলোড করে নেব। যে ডাউনলোড অপশন আছে এখানে, দেখেন ডাউনলোড অপশন, আমি কি আকারে সেভ করতেছি, সাজেস্ট করতেছি পিএনজি আকারে নিতে, আমি পিএনজি আকারে নিলাম এখান থেকে, পিএনজি আকারে নেব। ওকে, ডাউনলোড,
দেখেন অলরেডি আমার led.png এটা লোগোটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু দেখি ডাউনলোড অপশন, এই যে আমার লোগো ডাউনলোড হয়ে গেছে এখান থেকে। ওকে, আর আমি যদি আমি নিজে কোড তৈরি করতে চাই, নিজে আমি একটা ডাইমেনশন নেব এখান থেকে, যে আমি এদেরটা ইউজ করব না, আমি নিজে তৈরি করব একটা। তখন আমি আমার এখান থেকে একটা ক্রিয়েট এ ডিজাইন নিউ ডাইমেনশন, আমি আমার মতো একটা ডাইমেনশন নিলাম, সাপোজ কত পিক্সেল, 100 বাই 100 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে এখানে 100 বাই 100 দেখেন এখানে শো করতেছে, আমার ডাইমেনশন হচ্ছে 100 বাই 100 উপরে। আমি এখানে দেখে দিলাম লোগো, এটা হচ্ছে লোগো। ওকে, এটা হচ্ছে আমার ডাইমেনশন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কোনো কিছু এর ভিতরে আনতে চাই, কোনো একটা লোগো এখানে দিতে চাই, তো দিতে পারবো। আবার যদি আমি আমার মতো করতে চাই, আমি যে এখান থেকে এলিমেন্টস আছে, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি শেপ নিয়ে আমি আমার মতো করব। মনে করেন এখান থেকে আমি একটা শেপ ইউজ করব, এখান থেকে একটা শেপ ইউজ করতে পারি আমি আমার মতো। যেমন এই শেপটা আমি এখানে ইউজ করলাম, এখান থেকে খুব সুন্দরভাবে রোলার সিস্টেম আছে, এখান থেকে এটা সেট করলাম। এখন যদি এটা কোনো কালার আমি চেঞ্জ করতে চাই, তো কালার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। ওকে, মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করলাম এটা, আর এটা কি করবো, একটা টাইটেল দিব, এর ভিতর লেখা থাকবে আমার এলইডি 2020, এই জিনিসটা জাস্ট এর ভিতর লেখা থাকবে। এটাকে যদি টান দিয়ে দেখেন এখানেও সুন্দরভাবে পয়েন্ট দেখাচ্ছে, একদম কিভাবে সেন্টার হবে সেটা এখান থেকে করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি এর কালার চেঞ্জ করতে চাই, কালার এখান থেকে লেখা কালারটা চেঞ্জ করে দিলাম, ফন্টের কালার হোয়াইট করে দিলাম, করে দিতে হবে, সমস্যা নেই। তো তাই আমি এখান থেকে ফন্টটাও চেঞ্জ করতে পারি, যে ফন্টটাই যে এখান থেকে বহু ইউজ ফন্ট আছে, আপনারা এখান থেকে ফন্ট চাইলেও চেঞ্জ করতে পারবেন, যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারবেন। যদি আমি চাই দেখেন যে এই যে শুধু 2020টা রাখলাম না, এলইডিপি রাখি, এখন এই যে এই এলইডিপিটাকে একটু ফাঁকা করে রাখবো, তো আমি যে এখান থেকে স্পেসিং আছে, সরি এখানে স্পেসিং, এই যে লেটার স্পেসিং এখানে একটু ফাঁকা করে দিই, ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এলইডিপি এটা ফাঁকা করে দিই। আচ্ছা, এটাকে যদি আমি ডুপ্লিকেট করে নিচে একটু দিতে চাই, নিচে দিব, এটা ডুপ্লিকেট করলাম, এই যে নিচে মনে করেন এই এলইডিপিটা কি করবো, এর নিচে রাখবো, এই এখানে দেবো কি, আমি 2020 দিলাম, একটা গ্রুপ তৈরি করে দিলাম, এই দুটাকে নিয়ে একটা গ্রুপ করে মিডিলে রাখলাম। আপনি দেখেন সুন্দরভাবে এখন মিডিলে আছে, এলইডিপি 2020 খুব সুন্দরভাবে আছে। যদি কালার চেঞ্জ করতে চান, ফন্ট কালারটা একটু চেঞ্জ করতে পারেন। তো হোয়াইটটাই মেবি ভালো লাগছে, একটু 200 টাইপের করে দিতে পারেন এটা। আরো এখান থেকে কাস্টম কালার নিতে পারেন, যে কালার ভালো লাগে আপনাদের সেই কালার আপনারা নিতে পারেন। ওকে, এটা মনে করেন আমার সাপোজ এতটুকু আমি সিম্পল একটা লোগো করে দিলাম, বা আরো এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনি। যে এলিমেন্টে গেলে আপনি বহুত কিছু আছে এখান থেকে, যেগুলো এনে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, যে এখানে সুন্দর সুন্দর আপনার দেওয়া আছে, যেমন করোনা ভাইরাসের জন্য এখানে প্রায় 213টা ইমেজ দিয়ে দিয়েছে শুধু করোনা ভাইরাসের জন্য, যে এই করোনা ভাইরাস বিষয়ক সমস্ত কিছু। যদি আমি এটা সিওয়াল করি একটু দেখি, দেখেন কিভাবে কি সেফটি হবে,
ওভারঅল বিষয় যেখানে দেওয়া আছে, তো এগুলো ইউজ করে কিন্তু আপনারা লোগো তৈরি করতে পারেন। যে সমস্ত কিছু করোনা ভাইরাস, এখানে আপডেটেড যা কিছু আছে, যেমন ঈদ উপলক্ষে এখানে কিন্তু আপনার যে সবাই কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন এটাও আপনারা দিতে পারবেন। যে কোনো ডে উপলক্ষে, বিশেষ কোনো ডে উপলক্ষে আপনারা এখান থেকে তৈরি করতে পারেন, সমস্যা নেই। ওকে, দেখেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে। এর নিচে আরো আছে দেওয়া, এগুলো আপনাদের যার যেটা ভালো লাগবে, মানে বসে বসে এগুলো করে না, এগুলো তো আসলে এত করার মতো আমার সময় নাই, জাস্ট একটু দেখাই দিচ্ছি, এখান থেকে আপনারা নিয়ে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হিউজ আছে, প্রচুর আছে, এখান থেকে নিতে পারেন। কি ডিজাইন চান, এখানে সমস্ত টি শার্ট ডিজাইন টিজাইন সহ সমস্ত কিছু আছে, দেখেন সমস্ত কিছু আছে। টি শার্ট, এই যে টি শার্ট ডিজাইন আছে এখান থেকে, প্ল্যানার ডিজাইন করতে পারেন, রিজিউম সিভি ডিজাইন করতে পারেন, কার্ড করতে পারেন, ইনভাইটেশন পাঠাতে গেলে সেটা করতে পারেন, পোস্টার করতে পারেন, ফ্লাইয়ার, ইনফোগ্রাফ, ব্রোশিয়ার, সমস্ত কিছু, মেনু তৈরি করতে পারবেন। ফ্রিতে অনেক কিছু পাওয়া যায় এবং অনেক সুন্দর করে তৈরি করা যায় এখানে, ঠিক আছে। এই যে আপনার আরেকটা চাইলে যে আমরা জুমের যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, আমি এই যে এখান থেকে জুম ব্যাকগ্রাউন্ড, দেখেন জুম ব্যাকগ্রাউন্ড ট্রেন্ডিং এর ভিতরে আছে, জুম ব্যাকগ্রাউন্ড। এখান থেকে কিন্তু আপনি জুমের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি বানাইতে পারবেন। এটা জুমে ব্যাকগ্রাউন্ড আপনি দেওয়ার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, আমরা মাপ দিয়ে, ওদের কাছে অলরেডি মাপ আছে, আপনি সুন্দর করে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ওদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি একটা নিয়ে সেট করতে পারেন, ঠিক আছে। এই যে একটা আছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন এখানে, হাই রেজুলেশনের। অনেক হাই রেজুলেশনের এখানে ইমেজ গুলো অনেক সুন্দর, একটু ঘাটাঘাটি করেন এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন। প্রত্যেকটা ইমেজ কিন্তু এখান থেকে এডিটেবল, সব কিছু এডিট করা যায়, আপনি এডিট করে আপনার মতো আপনি লাগাইতে পারেন সবকিছু, সুন্দর করে ডিজাইন দিয়ে রাখছে, আপনারা শুধু ই করবেন, নিয়ে নিয়ে ইউজ করবেন। যাই হোক, তো এই যে মনে করেন আমার এই যে একটা লোগো হয়ে গেছে, ওকে। তো আমি যেটাকে ডাউনলোড করতেছি, ডাউনলোডে ক্লিক করবো, আমি পিএনজি সেটআপ হয়ে আছে। আমরা এখান থেকে প্রো, যখন প্রো হবে তখন কিন্তু আরো বেশি কিছু ইউজ করতে পারবেন, যদিও ফ্রিতে যতটুকু সম্ভব আমাদের কাজ হয়ে যাবে নর্মালি ফ্রিতে, ওকে। তো এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম, ওকে। আরেকটা জিনিস দেখা, যদি কোনো কিছু আপনারা আপলোড করতে চান, আপলোড করে এখানে কাজ করবেন, এই ক্যানভাতে কিছু একটা আপলোড করে সেইটা সেই ছবিগুলো দিবেন, তো আপলোডসে যাবেন, এই যে এখানে আপলোডস আছে, আপলোডস থেকে নিয়ে ইমেজ ইমেজ আপলোড করবেন, আপলোড করে কাজ করবেন, ঠিক আছে। এখানে ইমেজ আপলোড করে কাজ করবেন, ওকে। যেমন দেখেন আমি যেটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমি যে বেবিলন রিসোর্সের ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম, বেবিলন হয়ে গেছে। বেবিলন আমি কিন্তু এটা এখানে ইমেজ না, আমি এটা হচ্ছে নিয়ে আসছি, আপলোড করে নিয়ে আসছি, আপলোড ইমেজ এন্ড ভিডিও, এখান থেকে আপনি আপলোড করে নিয়ে আসতে পারেন। আপলোড করলে এখানে আপলোড হয়ে যাবে, সেই ইমেজ এখানে ব্যবহার করতে পারেন। তার মানে বুঝতে পারছেন কত সোজা, আপনি একটা ইমেজ ডাউনলোড করে সেটা এখানে নিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারছেন এখানে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটু দেখেন, খুবই ইজি আছে, একটু দেখলে আশা করি সমস্যা হবে না, ওকে। ক্যানভায় কিছু ভিডিও আছে, সমস্ত কিছু আছে, নিয়ে এমন কোনো কিছু নেই, এবং সুন্দর সুন্দর ভাবে দেওয়া আছে, এখানে প্রচুর কিছু দেওয়া আছে, খালি একটু দেখবেন যে ইমেইল হেডার দেওয়া আছে, ব্লগ ব্যানার দেওয়া আছে, গিফট সার্টিফিকেট দেওয়া আছে, কুপন দেওয়া আছে, একটা কুপন কিভাবে তৈরি করবেন, এখানে অনেক কিছু আছে, বুঝতে পারছেন। আমি তো আমার এক বায়ারের ক্যানভা থেকে একটা ডিজাইন করে দিচ্ছি, এতে সেই খুশি, বুঝতে পারছেন। সিম্পল একটা ডিজাইন ছিল, এখান থেকে করে দিচ্ছি, জাস্ট ছবি টবি একটু এনে এখান থেকে মডিফাই করে দিয়ে দিচ্ছি, কারণ এদের এখানে অনেক মানে ক্রিয়েটিভ লোকজন এগুলো আপ করে রাখছে, সেই ক্ষেত্রে তো আমার সুবিধা, অনেক কিছু জাস্ট একটু চেঞ্জ করলেই ডিজাইনটা সুন্দর হয়ে যায়, ওকে। তো এইভাবে করতে পারেন আর কি আপনারা, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্রেকে যাই, ব্রেকের পর এসে আমরা
আমাদের কাস্টমাইজেশনের রিজুম করি, তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আসলাম কাস্টমাইজে। ওকে, কাস্টমাইজে দেখেন এখানে ফার্স্টে দিয়েছে সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি এখানে কি আছে, আমি সাইট টাইটেল পোর্টফোলিও দেওয়া আছে, ট্যাগলাইন দেওয়া আছে ওয়েব ডেভেলপার, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্টফোলিও ওয়েব ডেভেলপার। ওকে, তো আমি যদি এখন চাই সাইট টাইটেলের জায়গায় আমরা তো লোগো ইউজ করতে পারি, তাই না? তো আমরা এখান থেকে একটা লোগো, সিলেক্ট লোগোতে ক্লিক করলাম, এখান থেকে কোন লোগো হিসেবে ইউজ করতে পারি। তো আমি জাস্ট আপলোড করে নিচ্ছি একটা লোগো, আমি লোগো তৈরি করলাম, ডাউনলোড, একটা লোগো আপলোড করে নিলাম। ওকে, অল্টারনেটিভ টেক্সট আমি কোনো ক্যাপশন ট্যাপশন কিছু দিলাম না, ডিরেক্ট সিলেক্ট করে দিলাম। এখন এটাকে একটু বলতেছে রিসাইজ করে নেবেন কিনা, আমি যতটুকু পারি একটু রিসাইজ করে নিচ্ছি। ছোট করে নিলাম, ক্রপ। এখন আমি একটু পাবলিশ করে দিই, এর পাশে আসলাম, রিলোড দিলাম, দেখেন আমার লোগোটা চলে আসছে। আমি জাস্ট ছোট করে নিচ্ছি একদম, এই জন্য ছোট হয়ে আসছে। যদি ক্রপ না করতাম তাহলে কিন্তু এত ছোট আসতো না। যাই হোক, আমার লোগো আসছে, মানে আমি লোগো আনতে পারবো, সমস্যা নেই। ওকে, এখন আমার এই সাইট টাইটেল, যেটা সাইট টাইটেল তো আমার আর দরকার নেই, কারণ আমি এখানে তো আমার একটা লোগো চলে আসছে, এখানে সাইট টাইটেল দেখাবে না, সাইট টাইটেল আমার উপরে শো করবে। এখন এইখানে একটা লোগো শো করলাম, দেখেন আমাদের কিন্তু যেটা মনে আছে, আমরা এই যে টাইটেল একটা লোগো দিয়েছিলাম শর্টকাট, মনে আছে এই যে এখানে, তো এইখানে কিন্তু আমরা আরেকটা লোগো দিতে পারি, যেটা আমাদের ট্যাবে শো করবে, টাইটেলের পাশেই শো করবে যেটা। তো এখানে একটা লোগো দেওয়ার জন্য আমাদের এই দেখেন একটা আইকন আছে, এখানে আছে সাইড আইকন শুড বি স্কোয়ার 512x512 পিক্সেল, এটা দেওয়া আছে। তো আমরা ছোট বড় দিতে পারি, একটা ছোট আমি দিচ্ছি। এখানে সাইড আইকন আমার সেম লোগোটাই হবে, এই লোগোটা আমি দিব সাইড আইকনে, এটা সিলেক্ট করে দিলাম, এটার কোনো করাপ করবো না। ওকে, ব্যবস্থা আছে। এখন আমি এখানে যে আমি একটু রিলোড করি, আপডেট করছি ও পাবলিশ করে নাই তো, পাবলিশ। এখন দেখেন ওই যে আমার ওইখানে চলে আসছে, এই দেখেন আমার এখানে আমার সেই লোগোটা চলে আসছে। অনেক ছোট 100 নিয়েছে তো এই জন্য ছোট ছোট হয়ে গেছে, আমার লোগো চলে আসছে। আপনার সাইজ মতো লোগো নেবেন, বা পরবর্তীতে আমার সুন্দর মতো লোগো নিয়ে এই কাজ করবো। তার মানে কি আমার লোগো হয়ে গেছে। আমরা যদি এখানে সাইডে কোনো কিছু নাম রাখতে চাই রাখতে পারি, নাও রাখতে পারি, শুধু লোগোও রাখতে পারি। যদি না রাখতে চাই তাহলে আমরা এটা উঠাই দিলাম, কোনো কিছু দিব না, পোর্টফোলিও নাম দিতে আছে দিলাম না, কোনো কিছু দিব না। এটা রিলোড করি, দেখেন সবকিছু উঠে চলে গেছে এখান থেকে। ওকে, তো আমরা টাইটেলটা রাখি, সাইড টাইটেলটা আমাদের রাখার দরকার, কারণ সাইড টাইটেলটা রাখলে আমাদের উপরে, সরি কোনটা দিলাম, ওকে পোর্টফোলিও আমাদের থাকবে, সাইড টাইটেল থাকে। আর এখানে ট্যাগ লাইনটা আপাতত কি দিব, প্র্যাকটিস দিলাম এটা, বা এলইডিপি দিয়ে দিই, এলইডিপি 2020 দিয়ে দিই লোগোর সাথে। এটা থাকলে আমার এলইডিপি 2020 যত লোগো, এটা এখানে দিয়ে রাখলাম। ওকে, এক এক থিমে এক এক ধরনের ডিজাইন থাকবে, এটা কিন্তু থিমের উপর ডিপেন্ড করে। এই যে কাস্টমাইজেশনের যে অপশনগুলা, এগুলো থিমের উপর কিন্তু অপশন কম বেশি করে, ঠিক আছে? সব থিমে কিন্তু একরকম থাকবে না। ওকে, তো আমি সাইড আইডেন্টিটি মোটামুটি বুঝলাম যে আমার এখানে আমি কিভাবে লোগো সেট করব, কিভাবে নাম সেট করব, এখানে সাইড টাইটেল সেট করব, এটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। বাট আমরা কোডিং এ কিন্তু অনেক কিছু করা লাগছিল, তাই না? যদি একটু কালার দেখি, যে সাইডের ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন এই যে কালার আছে, এই যে এখানে কালার দেওয়া আছে, যদি আমি কালার চেঞ্জ করে দিতে চাই, সাইডে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখানে, হেডার এন্ড ফুটার কালার, মানে আপনি যা করতে চাচ্ছেন এখান থেকে, আমি হেডার এন্ড ফুটার একটা কালার চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখান থেকে চেঞ্জ হলে আমার চেঞ্জ হচ্ছে কিন্তু কালার। ওকে, আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা কালার দিতে হবে, এই কালারটা দিলাম সেট করে। ওকে, এটা ওকে, এটা দিয়ে আমি পাবলিশ করে দিই, এই যে আমার কালার চেঞ্জ হয়ে গেছে, হেডার আর ফুটার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওকে, এখন আসুন যে থিম অপশন, এখানে দেওয়া আছে কিছু থিম অপশন যদি যাই, শো সার্চ ইন হেডার টিক দেওয়া আছে, মানে এই যে সার্চটা ডাইন পাশে যেটা দেখতে পাচ্ছি, দেখেন যদি আমি এটা টিকটা উঠাই দিই, ডাইন পাশে কিন্তু সার্চ অপশনটা নাই। এটা পাবলিশ করলাম, দেখেন এই যে সার্চ আছে না, এটা যদি রিলোড করি ওটা কিন্তু থাকবে না, দেখেন সার্চ আইকনটা নাই।
সার্চ আইকনটা চলে গেল। দেখেন আমার কিন্তু এখানে কোড কোড করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে সব, তাই না? আচ্ছা, শো অথর বায়ো, অথর বায়ো আমি যে অথরাইজ মানে যে অথরের যে বায়ো সেটা আমি শো করতে চাচ্ছি না, কোনো বায়ো শো হবে না, অথরে দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, অনার্সিপ পেজ শো পোস্ট ফুল টেক্সটই শো হবে, এখানে আমি সামারি চাচ্ছি না। আর্কাইভের ভিতরে ফুল টেক্সটটাই শো হবে। আর্কাইভটা আমার কোথায় দেওয়া আছে? রিসেন্ট পোস্ট আর্কাইভ, এই যে আমার এখানে আর্কাইভটা আছে, তো এখানে ফুল টেক্সট দিয়ে রাখছি আমি, সামাইয়া দিলাম না। Okay, আচ্ছা, কভার টেমপ্লেট, এখানে কভার টেমপ্লেট ওভারলে মানে কালার, এখান থেকে ফিক্স ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ সেট করতে চাই তো সেটা আমি সেট করে এখান থেকে সেটা চেঞ্জ করতে পারি, যেহেতু এখন কোনো ইমেজ সেট করি নাই। আমার এই যে মাঝখানে যেটা দেখছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, আমরা এখন হোমে কিন্তু কিছু করি না, এই জন্য আমরা হোমে কিছু দেখতে পাচ্ছি না। আসলে এই হোমের কোনো ডিজাইন তো আমরা করি না, জাস্ট শুধু নাম লাগছে। একটু খেয়াল করেন, যদি আমরা দেখি হোম পেজটা, আমার কিন্তু কিছু করা নেই, পেজ, পেজের থেকে হোম পেজ, শুধু কি করছি একটা হোম লিখে রেখেছি, আর কোনো কিছু কিন্তু কাজ করি না যে কিছু শো করবে, এমন কিছু করে না। যদি আমরা এখানে কিছু একটা দিয়ে রাখি, সাপোজ এখানে একটু দুই একটা ইমেজ নিয়ে রাখি, কভার একটা ইমেজ, কভার ইমেজ না একটা একটা ইমেজ নিলাম মিডিয়ার থেকে, নিয়ে মিডিয়াতে যে ইমেজ আছে একটা ইমেজ নিই, সাপোজ এখান থেকে একটা ইমেজ নিই, সিলেক্ট, এটা ফুল ভিডিও ইউজ করি, আপডেট করে দিই। এখন যদি আসি দেখেন এখানে একটা ইমেজ চলে আসবে। ওকে, যেখানে একটা ইমেজ চলে আসছে, মানে হোম একটা ইমেজ নিলাম। ওকে, এখন যদি মাঝখানে অনেক ফাঁকা আছে, এটা আমাদের অন্যভাবে করতে হবে, এটা নর্মালি আমরা পারবো না, কারণ এটা আমাদের ফ্রি থিম আর এই থিমে অপশন নাই। ওকে, তো কভার টেমপ্লেট আমরা দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা সেট করে দিতে পারি, যে ইমেজ যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এখানে কিন্তু আমরা একটা ইমেজ সেট করে দিতে পারি। দেখেন এই যে আমরা তো একটা নর্মাল ইমেজ সেট করেছি, এটা কিন্তু আমাদের হোমে, কিন্তু হোমের যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই কালারে এখানে কালার না দিয়ে আমরা কিন্তু একটা ইমেজ, দেখুন যদি একটা ইমেজ সিলেক্ট করে দিই এখান থেকে, যে এই ইমেজটা যেটা আমার ব্যাকগ্রাউন্ডে যাবে, চুজ, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজের কালার হয়ে গেছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই যে রিপিট দিব কিনা, এটাকে রিপিট করবো কিনা, ফিট টু স্ক্রিন, স্ক্রিনের সাথে ফিট করে রাখবো, সাপোজ স্ক্রিনের সাথে ফিট করে রাখলাম, ফিল ফিল স্ক্রিন, ফিল স্ক্রিন করে রাখলে পুরো স্ক্রিন ধরে সেট হবে। দেখেন এই যে যতটুকু গ্যাপ থাকতে যতটুকু দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে। এখন এটাকে একটু পাবলিশ করি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ, আর এটা কিন্তু আমার হোম পেজের ইমেজ, এই যে ইমেজটা দেখতেছি এটা কিন্তু আমার হোম পেজের ইমেজ, আর এই যে যেটা দেখতে পাচ্ছি এটা কিছু ব্যাকগ্রাউন্ডের ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ সেট করে রাখছি, সেই ব্যাকগ্রাউন্ডে ইমেজ। ওকে, ওকে, তো এইখান থেকে আমরা ফিল করে দিলাম যে পুরাটাই হয়ে যায়। ওকে, এখান দেখেন মেনুজ আছে, মেনু যেটা আমরা এখান থেকে সেট করলাম, এখান থেকে আমরা লোকেশন গুলা দিতে পারি, যে আমরা মেনু গুলা কোথায় রাখবো। দেখেন আমি শুধু এই উপরে রাখছি মেনু, আমার কি মেনু নিচে আছে? ফুটারে কিন্তু কোনো মেনু নাই, আমার এই মেনু গুলা কিন্তু ফুটারে নাই, আমি জাস্ট এখানে আছে শুধু। এখন এই যে ভিউ অল লোকেশন, মেনুস লোকেশন, এখান থেকে মেনু লোকেশনে যাইতে পারি। ডেস্কটপে হরিজন্টালি মেনু দেওয়া আছে এটা। ওকে, এক্সপেন্ডেড কোনো মেনু দিব না, একদম সোশ্যাল মেনু, ফুটারে মেনু, ফুটারে যদি আমি এই মেনুটাই ফুটারে রাখতে চাই, যে ফুটারে দেখেন ফুটার সেকশন যদি এই মেনুটা রাখতে চাই, তো দিয়ে পাবলিশ করে দেখেন নিচে আমার এই মেনুটা চলে আসবে। এখানে কিন্তু নরমালি মেনু নাই, যদি একটু রিলোড করি দেখেন এই যে মেনুটা চলে আসছে, মেনুটাই মেনুগুলো নিচে চলে আসছে। ঠিক আছে, এই মেনুগুলো অনেক সময় নিচে রাখতে হইতে পারে, নিচে রাখতে পারি। তো এইখান থেকে আমরা মেনুগুলো এভাবে রাখতে পারবো। আচ্ছা, এখন দেখা হচ্ছে উইজার্ড, উইজার্ডের অপশন আছে এখানে, উইজার্ড, উইজার্ড আছে দেখেন ফুটার 1 আর ফুটার 2 দুইটা হ্যাশট্যাগ দেওয়া আছে, মানে দুইটা সেকশন আছে। এই যে এইখানে, এইখানে যে বাম পাশে দেওয়া শুধু ফুটার 1, আর ডাইন পাশটা ফাঁকা পড়ে আছে, যেটাতে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে, এই যে যেইগুলা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় উইজার্ড। ঠিক আছে, উইজার্ড এইটা শুধু বাম পাশে দেওয়া আছে, ডাইন পাশে কিন্তু পুরাই ফাঁকা পড়ে আছে। মানে ফুটারকে দুইটা সেকশনে ভাগ করা, যেটা আমরা দেখতে পাচ্ছি ফুটার 1 ফুটার 2। এখন ফুটার 1 থেকে যদি যাই দেখেন এই যে এইগুলা আছে কিন্তু উইজার্ড এইগুলা দেওয়া আছে। যদি আমি সবগুলো দেখেন উঠাই দিই, এখানে ক্লিক করলাম, এই যে রিমুভ, রিমুভ একটা উঠাই দিলাম,
এটা উঠাই দিলাম, ফুটার 1 থেকে উঠাচ্ছি কিন্তু, এটা উঠাই দিলাম, কোনো কিছু ধরে নেন রাখবো না। ওকে, এবার পাবলিশ করে দিলাম। দেখেন এইগুলো আছে, বাট আমি যদি এটা উঠাই দিই, রিফ্রেশ করি, দেখেন কোনো কিছু নেই, জাস্ট শুধু এটা আছে, বাদ বাকি কোনো কিছু নেই। আমরা এখান থেকে উইজার্ড অ্যাডও করতে পারি। আমরা চাই এখান থেকে যে অ্যাড করবো, কোথায় অ্যাড করবো দেখেন, ফুটার 1 ফুটার 2 আছে। মনে করেন আমি চাচ্ছি বাম পাশে একটা কিছু অ্যাড করব, মনে করেন ইমেজ একটা গ্যালারি ইমেজ অ্যাড করবো, ডান পাশে একটা ক্যালেন্ডার অ্যাড করবো। তো ফুটার 1 মানে বাম পাশে কি অ্যাড উইজেট করলাম, অ্যাড উইজেট। এখান থেকে কি করতে পারি, যেমন আমি সব গ্যালারি তৈরি করতে পারি। এখান থেকে একটা গ্যালারি ইমেজ দিলাম, যে গ্যালারিতে আমি ইমেজ রাখতে পারি। এখানে গ্যালারিতে সাপোজ আমার এই ইমেজটা থাকবে আর এই ইমেজটা থাকবে, দুইটা ইমেজ, ক্রিয়েট নিউ গ্যালারি, দুইটা ইমেজ দুটো গ্যালারি তৈরি করে দিলাম। ওকে, দেখেন এই দুইটা ইমেজ নিয়ে একটা গ্যালারি তৈরি আসলে আসলো। এটা গেল ফুটার 1, ঠিক আছে। এটা পাবলিশ করে দিই। গ্যালারি এডিট করে আপনি আরো ইমেজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সমস্যা নেই। এডিট গ্যালারি এখান থেকে করা যাবে। ব্যাকে গেলাম, ফুটার 2 তে আসলাম। ফুটার 2 তে অ্যাড উইজার্ড যদি অ্যাড করি, এখান থেকে ধরুন আমি একটা ক্যালেন্ডার অ্যাড করলাম, এটা ক্যালেন্ডার অ্যাড করব। আমার এই পাশে ক্যালেন্ডার থাকবে। কি ক্যালেন্ডার? ক্যালেন্ডার টাইটেল দিলাম এলইডিপি 2020, এলইডিপি ক্যালেন্ডার, এলইডিপি একটা ক্যালেন্ডার দিয়ে দিলাম, যেটা পাবলিশ করে দিলাম। এখন আমি একটু এখানে যাই, এখানে কিন্তু নাই, রিলোড করলাম, দেখ এই পাশে আমার একটা ক্যালেন্ডার চলে আসছে, এই পাশে আমার গ্যালারি চলে আসছে, ঠিক আছে। ইমেজ একটা গ্যালারি, এই পাশে ক্যালেন্ডার। এইভাবে কিন্তু আমরা আরো অনেক উইজার্ড আমরা অ্যাড করতে পারি। যে অ্যাড উইজার্ড আবার এর নিচে আরো দিতে পারি, এর নিচে আরো দিতে পারি। দেখুন অনেক এখানে অ্যাড উইজার্ড আবার এখানে কত কিছু আছে। মেটা, নেভিগেশন, পেজেস, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কোনগুলো পোস্ট হয়েছে সেইগুলো দেখাবে। সার্চেরই দিতে পারি, এখানে টেক্সট কিছু দিতে পারি, এখানে একটা ইউটিউব ভিডিও দিতে পারি। মনে করেন যে এটা ভিডিও, এইটা একটা ভিডিও দিতে পারি, ভিডিও, অ্যাড ভিডিও, ইনসার্ট ফ্রম ইউআরএল, আমি ইউআরএল দেবো এখানে। তো আমি মনে করেন ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসি, মনে করেন সাপোজ এটা দিলাম, এটা ভিডিওটার লিঙ্কটা নিয়ে আসলাম এখানে, এখানে এসে পেস্ট করে দিলাম, অ্যাড উইজার্ড ক্লিক করে দিলাম, পাবলিশ। পোর্টফোলিওতে আসলাম, রিলোড দিলাম, দেখেন এখানে কিন্তু আমার ভিডিও চলে আসছে। এখন প্লে করলে এখান থেকে আমরা করতে পারি, ঠিক আছে। তো এরকম এখানে অনেক উইজার্ড আছে যেগুলো আমরা মানে অ্যাড করতে পারি এখান থেকে। ওকে, আচ্ছা এখন দেখেন যে হোম পেজ সেটিং, এখানে এরপরে একটা অপশন দিয়েছে হোম পেজ সেটিং। হোম পেজে কি রাখছে, যেটা আমরা সেট করে আসছিলাম মনে আছে সেটিং থেকেই, এই যে স্ট্যাটিক, যেটা হোম পেজ থাকবে, হোম পেজ, আর পোস্ট থাকবে কি ব্লক পেজ। এই ব্লকে থাকবে পোস্ট, আর হোম পেজ থাকবে হোম পেজ। এটা আমরা কিন্তু এখান থেকে করে আসছিলাম সেটিংসে গিয়ে, সেটিংসে গিয়ে রিডিং, এই যে এটা কিন্তু আমরা করে আসছিলাম। এই যে এটা ওইখানে অপশন দিয়ে রাখছে, আমরা এখান থেকে করে গেছি। এই অপশনটা ওইখানে দেওয়া আছে, ওকে, এখানে কাস্টমাইজের ভিতরে ওইখানে দেওয়া আছে। ওকে, আর এর নিচে আছে ট্র্যাডিশনাল সিএসএস। অ্যাডিশনাল আমরা সিএসএস ইউজ করার জন্য আমাদের এটা অ্যাডিশনাল সিএসএস ইউজ করার জন্য এটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের কোনো সিএসএস দিয়ে কোনো কাজ করতে চাই, এখানে ট্র্যাডিশনাল সিএসএসটা আমরা এখানে ইউজ করতে পারি। ইউজ করে পাবলিশ করলে সেই সিএসএসটা কাজ করবে। কি করবে, আমাদের যখন করব তখন আমরা দেখতে পারবো যে অ্যাডিশনাল সিএসএস কিভাবে ইউজ করতে। তো এটা দিলাম, রিলোড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের মোটামুটি যেভাবে আছে হয়েছে, কিন্তু এই যে নিচে যেটা, এটা কিন্তু এই কোনো সেকশনের ভিতরে নাই, একদম নিচে যেটা 2020 পোর্টফোলিও পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই যে টপ টু দা টপ, এইগুলা কিন্তু আমাদের নর্মাল এডিটের ভিতরে নাই। এইটা এডিট করতে গেলে আমাদের থিম ডেভেলপমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? থিম এডিট করতে হবে টোটালি। থিম ডেভেলপমেন্ট বলতে থিম এডিট করতে হবে, থিমে যাইতে হবে। এই জন্য আপনাদের বলছি কাইন্ডলি একটু এই উইকটা আপনারা পিএইচপি নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তো দেখেন আমরা এখানে একটু চেঞ্জ করবো, এরপর থিম এডিটটা একটু দেখাই যে এখানটা আমরা চেঞ্জ করে দিব।
যে এখানে 2020 পোর্টফোলিও যা আছে ঠিক আছে, পাওয়ার্ড বাই আমরা এলইডিপি রাখবো, পাওয়ার্ড বাই এলইডিপি, ঠিক আছে। এইখানে ওয়ার্ডপ্রেসে যাবে, এলইডিপি দিয়ে দাও। আর এখান থেকে ওয়ার্ডপ্রেস যদি কারসর নিছি তখন http://wordpress.com শো করতেছে এখানে, তাই না? তো এখানে এলইডিপি দেখা যাচ্ছে, ওয়েবসাইটের লিংক আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো এটার জন্য কিন্তু আমাদের থিম আপনার এডিট করতে হবে, সরাসরি কোড এডিট করতে হবে এখানে, যারা থিম ডেভেলপমেন্ট বলা হয়। ওকে, কোড এডিট করতে হবে। তো এটার জন্য আমরা এখানে কাজ করতে পারবো না, একটু ব্যাকে যাইতে হবে। এটা থেকে বের হয়ে আসলাম, অ্যাপিয়ারেন্স, এই থিম এডিটর একটা অপশন আছে। আমরা আসলে কতটুকু কাজ করব দেখেন, এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের জায়গা থাকবে এলইডিপি, আর এখানে যে লিংকটা দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের লিংকটা চেঞ্জ করে দেব। অনেক কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি, বাট এতটুকু চেঞ্জ করব। দেখেন একটু অ্যাপিয়ারেন্স থিম এডিটর খেয়াল করেন, থিম এডিটর যাচ্ছে, একদম একদম কোডিং এ যাচ্ছে কিন্তু এবার থিম এডিট। এখানে আসলাম, সিএসএস করব না আমি, জাস্ট করব। দেখেন আমার এই সেকশনটা আসলে কি ফুটার সেকশন, কিন্তু নিচে আমার কিন্তু হেডার না, ফুটার সেকশন। তার মানে কিন্তু আমার এখান থেকে আমি যদি কখন যাব, এই যে ডাইন পাশে আমার প্যাকেজগুলো কিন্তু দেখাচ্ছে, দেখছেন? এই যে প্যাকেজগুলো একটু খেয়াল করেন, এই যে ডাইন পাশে থিম ফাইলগুলো, কি কি ফাইল আছে সেইগুলো দেখাচ্ছে, ক্লাসের ভিতর কি কি আছে, কোনটার ভিতর কি আছে। ওকে, এখন এই যে থিম ফুটার নামে একটা অপশন আছে, থিম ফুটার, আমি যত নিচে কাজ করবো থিম ফুটারে ক্লিক করলাম। ওকে, থিম ফুটারে ক্লিক করার পর আমার এই যে থিম ফুটার অপশনটা চলে আসলো। ওকে, অনেক সময় ওয়ার্নিং দিতে পারে, আপনাদের ওয়ার্নিং দিতে পারে যে আপনি কি এই কোড কি বোঝেন, এরকম একটা ওয়ার্নিং দিতে পারে, ঠিক আছে? যে আপনি এই কোড বোঝেন, আপনি যে কোড এডিট করতে চাচ্ছেন এই কোড কি আপনি বুঝতে পারেন, তো আপনি দিবেন আই আন্ডারস্টোর, যেটা দিতে পারি। এখন দেখেন ফুটার সেকশন আসার পর একটু খেয়াল করে দেখেন আপনারা, যে এইখানে দেখেন সেই আইডি আপনারা ফুটার ক্লাস নিয়ে কাজ করে আসছেন সেইগুলা রয়েছে, দেখছেন? এইগুলা এই যে পিএইচপি কো করে আসছেন আপনারা, দেখছেন? সেই কো করে আসছেন, এই যে পিএইচপি এক লাইনের ভিতর পিএইচপি কোড করে আসছেন, সেই পিএইচপি, এই যে পিএইচপি কোড করা হয়েছে, দেখছেন? বুঝতে পারছেন? এই দেখেন এখানের ভিতরে পিএইচপি কল করা আছে ভিতরে। ওকে, ডিভ নিয়ে কাজ করা আছে, পিএইচপি এর ভিতরে যা করা আছে। তো এই হচ্ছে ফুটার সেকশন। যদি এটা আমরা বাদ দিয়ে দিই, টোটালটাই বাদ দিই, তাহলে কিন্তু আমার ফুটার সেকশনটাই থাকবে না। এই যে সেকশনটা আছে সেকশনটাই টোটালি থাকবে না। ওকে, তো আমি আর বাদ দিচ্ছি না, আমি কি করব, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এখানে পাওয়ার্ড বাই এলইডিপি দিয়ে দেবো, ঠিক আছে? তো পাওয়ার্ড বাই এলইডিপি আমাকে এখানে দেখতে হবে, পাওয়ার্ড বাই এলইডিপি, তাই না? পাওয়ার্ড বাই এলইডিপি ইকো করা আছে, এই যে wordpress.com দেওয়া আছে, ওদের http ইউআরএল দেওয়া আছে, ইকোটা ইকো করে দেখেন, ইউআরএল ইকো করে দিছি এরা। আর এই যে পিএইচপি ইকো করা আছে যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, আমি এখান থেকে পাওয়ার্ড বাই এলইডিপি, পাওয়ার্ড বাই এলইডিপি 2020 এতটুকু দিলাম। আর এইখান থেকে সাইট টাইটেলটা চেঞ্জ করে দিয়ে কি করতে পারি, মিনিস্ট্রি সাইটটা সাপোজ দিয়ে দিলাম, যে ওটা ক্লিক করলে আইসিটি মিনিস্ট্রি সাইডে চলে যাবে। ledp.ic.gov.bd এই সাইটটা আমি দিয়ে দেবো এখানে। এদের এই যে এখানে দেওয়া আছে, এখানে আমি আমার এই সাইটটা দিয়ে দেবো, এই সাইটটা দিয়ে দিলাম এখানে। ওকে, এখন যদি আমি আপডেট ফাইল দেখে নিচে আপডেট ফাইল আপডেট করে দিলাম, দিলে আমাকে একটা সাকসেসফুলি মেসেজ দিবে, ফাইল এডিটেড সাকসেসফুলি, এরর থাকলে এরর দিয়ে দেবে, সাকসেসফুলি এডিট হয়েছে। এখন যদি আমি এখানে একটু রিলোড করে দেখেন, আমার পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস দিয়ে রিলোড করি, পাওয়ার বাই এলইডিপি 2020। ওকে, এখন যদি আমি কারসর নিই, দেখেন নিচে আমার দেখাচ্ছে ledp.ict.gov.bd, এখানে ক্লিক করলে আমার এলইডিপি ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে এলইডিপি ওয়েবসাইটে চলে আসে। ওকে, কারণ আমি সেট করে দিয়ে আসছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের সিম্পল একটা জিনিস আছে, যে আপনি এখান থেকে আপনি থিম কাজ করতে পারেন। তবে অবশ্যই কোডিং এইখানে যারা কোড না জেনে নর্মালি এখানে আপনার কাজ করতে পারবেন না, বা তাদের হাত দেওয়া উচিত হবে না, থিম এলোমেলো হয়ে গেলে আপনার ঠিক করতে অনেক সময় অসুবিধা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে জাস্ট সিম্পল একটা বিষয় থিমের। ওকে, তো আমার থিমটা মোটামুটি হয়েছে। টু দা টপ, এই যে টু দা টপ এখানে সেট করা আছে, এখানে আপনি অন্য নামও দিতে পারেন, সমস্যা নেই। টু দা টপের দিলে অন্য নামও দিতে পারেন, এখানে কোনো ব্যাপার না।
তো এই হচ্ছে আমার হোম পেজ। জাস্ট আমি একটা ইমেজ রাখছি। হোম পেজ আমরা আরো ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর কিছু দিতে পারি। হোম পেজে যদি আমরা চাই, আমার পেজে গেলাম, হোম পেজ, একটা ইমেজ দিয়ে রাখছি। এখন এই যে নিচে আরেকটা ব্লগ নিতে পারি, নিচে একটা ব্লগ নিতে পারি। আমরা এখানে একটা টেবিল নিতে পারি বা একটা ইয়ে কটা কলামে ভাগ করতে পারি, কিছু একটা দিতে পারি। সাপোজ এখানে একটা হেডিং ইউজ করি। আগে হেডিং এ কি থাকবে, ডাটা টেবিল নাম দিই। ডাটা টেবিল নাম দিলাম। এটা কোথায় থাকবে, এটা মিডিলে দিলাম, লাইন সেন্টার। আর হেডিংটা একটু ছোট করে দিয়ে 3 দিলাম। ওকে, এরপরে আমি একটা কি নেবো, ইনসার্ট আফটার। এরপরে আমি একটা টেবিল নিয়ে ব্লক নেব, যে ব্লকের ভিতরে টেবিল নিলাম। এখন টেবিলের কয়টা কলাম কয়টা রো দিব, এটা তো টোটালি আমার উপর ডিপেন্ড করছে। যে কলাম আসলে কয়টা দিব, আমি চাচ্ছি যে 5টা কলাম দিব। আর রো দিব কয়টা, 4টা রো থাকবে। সাপোজ 5টা কলাম 4টা রো থাকবে। টেবিলে আসলে ওয়েট কতটুকু হবে, ফুল ওয়েট দিব নাকি কতটুকু ওয়েট দিব, এটা ক্রিয়েট টেবিলে ক্লিক করলাম। ওকে, এখন এই যে এখানে দেওয়া আছে, দেখেন এই যে ডাইনে পাশে টেবিলের সেটিং কিন্তু চলে আসছে। দেখেন ফিক্সড উইথ টেবিলের সেলগুলোকে ফিক্স থাকবে না কি থাকবে। তো এইগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। হেডার সেকশন ওপেন করবেন কি করবেন না, এটা হেডার সেকশন, হেডার লেভেল, হেডার কিছু লিখতে পারেন। ফুটার সেকশন কিছু রাখবেন কি রাখবেন না, এটা ফুটার সেকশন থাকতে পারে। ওকে, আমি হেডারে যদি কিছু লিখি, আচ্ছা কয়টা টেবিল তৈরি করলাম, কয়টা রো এখান থেকে তো অ্যাড করতে পারবো। আফটার বিফোর এটা রো আমরা অ্যাড করতে পারি। ওকে, অ্যাড কলাম ইউজ করতে পারি। এর বিফোরে আগে পরে কলাম, 2টা কলাম রাখছি। এখানে রাখলাম নেম। ভাই কলাম 5টা নিয়েছিলেন না, 2টা হলো কেন? কলাম কয়টা দিয়েছিলাম, 5টা। জি। ওকে দেখি, কলাম, সরি কলামে ভাগ করতেছি, কলামে ভাগ করবো না। টেবিল কলাম দিলাম হচ্ছে 5টা, আর রো দিলাম 5টা, আগে 5টা রাখি। টেবিল উইথ ফুল উইথ 5টাই করে দিলাম। ক্রিয়েট 5টায় আছে। ফিক্সড উইথ করে দিই। ফিক্সড মানে সবকটা সেল একই রকম থাকবে। হেডার সেকশনটা অন করে দিলাম, যে হেডারে আমি কিছু লিখবো। হেডারে এসএল নং দিলাম, হেডারে নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস। যদি ফুটার সেকশন কিছু রাখতেছে তো রাখতে পারি। এইগুলাকে আবার এই যে এগুলো যদি মিডিল আনতে চাই, অ্যালাইনমেন্ট মিডিল করে দিতে পারি। আমি অ্যালাইনমেন্ট মিডিল করতে চাচ্ছি। এখন সিরিয়াল নাম্বারের জায়গায় আমরা সিরিয়াল নাম্বার গুলো দিতে পারি। ফুটার সেকশন যদি আমরা কোনো কিছু অ্যাড করতে ফুটার, নর্মালি ফুটার সেকশন দিচ্ছি না। টেবিলে ফুটার সেকশনটা খুব কমই থাকে, হেডার সেকশনটা থাকে বেশি। তো টেবিলে কোনো ক্যাপশন দিতে চান ক্যাপশন দিতে পারেন, না হলে দরকার না। এখন যেটা আমি আপডেট করে দিই, একটু আপডেট, এখানে আসলাম। আমি যদি রিলোড করি, বা ইমেজের নিচে যে ডাটা টেবিল, এখন তো কোন ডাটা দিই নেই, জানি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, সেই ইমেজের নিচে ডাটা টেবিল। আমি টেবিলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে পরে আমার চলে আসবে। এখানে ক্লিক করলাম। আমি টেবিলের যে বর্ডারের কালার চেঞ্জ করতে হবে কিভাবে? এদের এইখানে কিছু এই এই থিমে কিছু ফাংশন কম দেওয়া আছে, বুঝছেন। এই থিমে মানে এখানে আরো কালার নিতে পারবো না নরমালি, এখানে কালার কিছু কম দেওয়া আছে। এটা ডিফল্ট থিম তো, যখন এই নিয়ে কাজ করবো তখন আরো অ্যাডভান্স অপশন গুলো দেখতে পারবেন। এখানে ওটাভাবে রাখা নাই। তো আমরা এখান থেকে অ্যাডিশনাল সিএসএস টা ইউজ করতে পারি টেবিলে। অ্যাডিশনাল একটা সিএসএস ইউজ করলে এখানে চেঞ্জ করা পসিবল আছে, দেখছি অ্যাডিশনাল সিএসএস টা ইউজ করে।
আর এদের থিমে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এই সাইডটা কালার দিয়ে রাখছে, এটা বাদ বাকি কালার দেয় নাই, কিন্তু আরো কালার কাস্টম কালার এরা দেয় নাই। ওকে, তো আমি এটাই আপাতত দিলাম। আর ডকুমেন্টে এটা না, এটা তো পোস্ট হিসেবে কাউন্ট করছি না, আপাতত ব্লগেই থাক। ওকে, একটু ডাটা যদি দিয়ে দিই তাহলে আরো ভালো বোঝা যাবে। সিরিয়াল নাম্বার দিলাম 1001, 1002, ওকে, টেবিলটা চলে আসছে। আর ডাটা টেবিল তো উপরে গেলে দেখা যাচ্ছে না, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট এই যে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বাদ দিয়ে দিই। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি না রাখি, কাস্টমাইজ কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করে দিলাম। এটা আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ইমেজ রাখবো না, কালার। এই যে এখন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইমেজ সেট করা আছে, আমার এখানে টেবিল দেওয়া আছে। কারণ আমি যদি নিচে একটা গ্যালারি তৈরি করতে চাই, এখানে টেবিলের নিচে আমি একটা ব্লক নিলাম, এই ব্লকে সাপোজ আমার একটা গ্যালারি থাকবে, ইমেজ গ্যালারি, কমন ব্লক গ্যালারি। এখানে আমি সাপোজ মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিলাম, মিডিয়া লাইব্রেরি থেকে এখানে যে ইমেজগুলো আছে এটা 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 চারটা নিলাম, একটা গ্যালারি তৈরি করলাম, চারটা। ওকে, এখন আমি চারটাকে যদি ওকে আমি এটা ফুল ওয়েট দিব না, ওয়েট দিয়ে রাখি। এখন এটাকে আমি মানে সরাইতে পারবো যে কোনটাকে আমি ফার্স্টে রাখবো, কোনটাকে আমি কোথায় রাখবো, এটা আমি সরাইতে পারবো। কয় কলামে ভাগ করতেছি দেখেন, এখানে কলাম কয়টা আছে, তিনটা আছে, চারটা আছে, আমি চারটা দিতে পারি, দুই কলামে ভাগ করতে পারি, আমি দুই কলামে রাখবো, দুইটা দুইটা করে রাখবো। এই যে ডাইনে পাশে কলাম সেটিং আছে, এখান থেকে আমরা দিতে পারি কয় কলামে রাখবো। সাপোজ দুইটা করে রাখলাম, যে দুইটা করে থাকবে, বা একভাবে চারটা রাখতে পারি, দুইটা করে রাখলাম, একটু বড় করে রাখলাম। ইমেজের সাইজ এখান থেকে দিতে পারি, থাম্বনেইল দিতে পারি, মিডিয়াম দিতে পারি, লার্জ দিতে পারি, মিডিয়াম থাকলে এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখান থেকে সেট করে দিই আপডেট গ্যালারি ক্যাপশন, এখান দেওয়া যেতে পারে, আপাতত ক্যাপশন দিচ্ছি না। এখানে চারটা ইমেজ দিয়ে দিই, ছোট করে আমরা দিতে পারি, এখান থেকে ছোট বড় যেভাবে ইচ্ছা আমরা দিতে পারি, ছোট করে দিয়ে ছোট হয়ে চলে আসছে। ওকে, তো এর আগে আমরা দিয়ে দিতে পারি ইমেজ গ্যালারি নামে একটা ব্লকে দিয়ে দিতে পারি। এর আগে যদি এই ব্লকের আগে বিফোর পূর্বে কি করলাম, এখানে একটা হেডিং দিয়ে দিলাম, হেডিং 4 ইমেজ গ্যালারি
বসে দিলাম, পাবলিশ। সেখানে আমরা গ্যালারি দিতে পারি, ইমেজের গ্যালারি তৈরি করতে পারি। এরকম আরো অনেক কিছু আছে, যেমন যদি আপনার চাই যে এখানে একটা আপনার কি দেবো, একটা বর্ডার দিয়ে মানে আন্ডারলাইন দিয়ে হরিজন্টাল যেটা লাইন আছে একটা লাইন দিতে পারি। তো এখানে যদি আমরা চাই যে ইমেজের উপরে দিব, সাপোজ ইমেজের তাহলে কি বিফোর একটা ব্লক নিব, বিফোর উপরে একটা ব্লক নিলাম, এই ব্লকে কি দিব, একটা সেপারেটর দিব, মানে ভিডিও ডিও সেপারেটর। সেই সেপারেটরটা এখানে দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে আছে কতটুকু দিবেন, ফুল চাচ্ছেন ফুল দিয়ে দিব, টোটালি ফুল থাকবে। পাবলিশ করে দিলাম। এখানে দেওয়া আছে স্টাইল ডটেড হবে না কিভাবে হবে, এই যে সেপারেটর দিয়ে দেওয়া আছে। এইভাবে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, নরমালি আমি এটা ইউজ করলাম না, এটা আমার দরকার নাই। ওকে, যদি চাই নিচে আমি কোনো একটা ভিডিও অ্যাড করতে পারি, নিচে যে ইমেজের নিচে আমি একটা ভিডিও অ্যাড করবো, অ্যাড গ্যালারি। এখানে ভিডিও অলরেডি অ্যাড করে দেখছি আমরা, তো দেখি একটু ভিডিও লেআউট ব্লক ভিডিও, এখানে একটা ভিডিও আপলোড করতে পারি, এখানে ইউআরএল দিতে পারি, ইউআরএল দিয়ে নরমালি একটা ইউআরএল দিয়ে রাখি। এই ইউআরএলটা ইউজ করি। দিয়ে রাখলাম, দিয়ে আপডেট করে দিলাম। ওকে, এখানে আমার ভিডিও চলে আসছে। ওকে, তো আমরা এখান থেকে দিতে পারি। এখন এটাকে আপনি ছোট বড় যে সাইজ, তো এখানে আপনার সব সামনে দেখতেই পাচ্ছেন যে এটা অ্যালাইনমেন্ট কিভাবে করবেন। ঠিক আছে, আমি ওয়াইড উইডথ দিয়ে দিলাম, ফুল উইডথ দিলে একদম টোটালি মিশে যাবে, এভাবেও দিতে পারেন আপনারা। ওকে, এখান থেকে এভাবেও দেওয়া যাবে। ওকে, তো এইভাবে ব্লক নিয়ে নিয়ে আমরা এখান থেকে কি অ্যাড করতে পারি সবকিছু, তাই না? ওকে, ওকে, আমাদের কন্টাক্ট পেজে কোনো পেজ ডিজাইন করা নাই, আমাদের ব্লক পেজে কি আছে, আমরা যে পোস্টগুলোর কথা বলছি পোস্টগুলো ব্লক পেজে থাকবে, সেই পোস্টগুলো শুধুমাত্র ব্লক পেজে চলে আসছে। আর কন্টাক্ট পেজে আমাদের শুধু কিচ্ছু নাই, শুধু কন্টাক্ট আছে। অ্যাবাউটের এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী আছে, যেমন ওয়েব ডিজাইন রিলেটেড পোস্টার এখানে শো করবে, এটা তো আমাদের ক্যাটাগরি দিয়ে মেনু তৈরি করা। ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে কিছু আছে, হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড পোস্ট আছে, এটা এখানে শো করবে। ওকে, ওয়ার্ডপ্রেসে আছে কিছু, ওয়ার্ডপ্রেস রিলেটেড পোস্ট আছে, সেটা এখানে দেওয়া আছে। ওকে, তো এই পেজগুলো আমরা তো আসলে ডিজাইন করি নাই, যে অ্যাবাউট কন্টাক্ট আদার্স পেজগুলো ডিজাইন করি, এগুলো আমরা আলাদাভাবে ডিজাইন করবো। টোটালি একটা সাইট নিয়ে যখন কাজ করবো তখন সমস্ত পেজগুলো আমরা আলাদাভাবে এইভাবে সুন্দর করে ডিজাইন করবো, আমাদের কোন পেজে কি থাকবে, কোন বিষয়গুলো থাকবে, সব বিষয়গুলো আমরা এইভাবে ডিজাইন করবো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করুন, আমরা একটা জিনিস একটু করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমাদের এডিশনাল একটা সিএসএস দেখি অ্যাড করতে পারি কিনা আমরা এখান থেকে। সেটা হচ্ছে যে এদের এখানে নর্মাল টেবিলের বর্ডার কালার চেঞ্জ করার কোনো ওয়ে নাই। টেবিলে যে বর্ডার কালার হবে, এই বর্ডার কালারটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা দেখি এটা এডিশনাল সিএসএস এর মাধ্যমে। এডিশনাল সিএসএস করতে গেলে আমাদের অবশ্যই কোথায় যেতে হবে, মনে আছে, এই যে কাস্টমাইজে যাইতে হবে। কাস্টমাইজের এইখানে আছে একটা এডিশনাল সিএসএস, এইখানে আমরা এডিশনাল করব। কিন্তু তার আগে আমাদের এটা ইন্সপেক্ট করে দেখতে হবে যে কোন ট্যাগের ভিতরে আছে। এটাতে আমরা রাইট বাটন একটু ক্লিক করি, একটু ইন্সপেক্টে যাই, কোনটা আমাদের টেবিল।
টি হেড এই যে টেবিল ক্লাস, টেবিল। ওকে, টেবিলের এখানে অনেকগুলা ক্লাস ইউজ করা আছে, হ্যাশ ফিক্সড লেআউট, হ্যাশ ব্যাকগ্রাউন্ড, টেবিল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, টি হেড কালার দেওয়া আছে, টি হেডের টিআর, টিআর ভিতর টিএইচ দেওয়া আছে। ওকে, আমরা চাচ্ছি কি তৈরি করব, টেবিলের বর্ডার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা কালার নিতে পারি, সেটা হচ্ছে একটা ক্লাস ইউজ করতে পারি। দেখি এখানে টেবিলের বর্ডারের কালার দেওয়া আছে, এই যে বর্ডারে এই কালারটা দেওয়া আছে, তার মানে কি এটা টেবিলের ভিতরে, টেবিল এই সাইজে এটা ইউজ করছে, এই কোডটুকু আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। এখান থেকে নিয়ে আমরা আমাদের মতো করে কালারটা দিয়ে দিতে। এই কালারটা দেওয়া আছে, তো মানে বর্ডার কালার যদি আমরা একটা ইউজ করে দেখি আমাদের কালার নাই কিনা। তো রেড ইউজ করলাম, রেড ইউজ করে পাবলিশ করি, দেখি নিয়ে এনেছে, জাস্ট রেড ইউজ করছে নিয়ে এনেছে। দেখেন আমাদের কালার রেড হয়ে গেছে, বর্ডার কালারটা রেড হয়ে গেছে। তো আমরা এইভাবে ধরে আমাদের অ্যাডিশনাল সিএস আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা এখানে, আর যদি কখনো না নেয়, একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো না নেয় এখান থেকে সামনে আমাদের ও আরো অ্যাডিশনাল সিএসএস দেখবো, তখন বুঝে যাবে। যদি না নেয় তাহলে এখানে অবশ্যই আমাদের এখানে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, এক্সক্লামেটরি চিহ্ন ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার মানে এটার গুরুত্ব বেশি, এটা নিতে হবে তোমাকে, ঠিক আছে? এটা বোঝায় এটা দেওয়া। ওকে, তো আমাদের যে রেড দিছে, রেড নিয়ে এনেছে, আমাদের জন্য একটা কালার ইউজ করে নিবে, এখন যে কোনো কালার নিবে। এখন আর তাদের যে কোডটা করা ছিল তাদেরটা আর কাজ করবে না, এখন আমাদের কাজ করবে। ব্লু নিয়ে নিছে, তাহলে আমরা অ্যাডিশনাল সিএসএস ইউজ করতে পারি। এখন যদি এটা কেটেও দিই, আমার কিন্তু অ্যাডিশনাল সিএসএস থেকে যাবে। আমি এটা কেটে দিলাম, যদি আমি দেখেন পেজটা রিলোড দিই, আমার কিন্তু এই কালারটা থেকে যাবে, কারণ অ্যাডিশনাল সিএসএস ইউজ করা হয়েছে। তো অ্যাডিশনাল সিএসএস জন্য আমাদের কোথায় অ্যাপিয়ারেন্স যাব, কাস্টমাইজে সব থিমেই সেম ভাবেই থাকে, একদম নিচে থাকবে অ্যাডিশনাল সিএসএস। এই যে এখানে আমার এখানে এটা করা আছে। ভাই জি, আমি সাধারণত ওই যে এডিটরের থিম এডিটরের ভিতরে যে স্টাইলিশ সিএসএস যেটা থাকে আর কি, ওখান থেকে আপনার সিএসএস গুলো রিপ্লেস করে দিই। কোনটা? ওই যে এডিটরের ভিতরে যে হ্যাঁ ওখানে যে স্টাইল হ্যাঁ সিএসএস হ্যাঁ, যেটা আর কি থাকে মূল, বুঝতে পারছি, ওইটারে বুঝতে পারছি। রিপ্লেস করে দিই। হ্যাঁ, ওটাও করতে পারেন আপনি, এটা তো আপনি কাজ জানছেন তাই করতে পারছেন, বাট এখানেও তো করতে পারেন আপনি। আচ্ছা। আপনি যেন এই যে এখান থেকে এটাও করতে পারেন, এটা করে আসছেন তাই এটা করতে পারেন। এই যে এখানে সিএসএস দেওয়া আছে, স্টাইল সিএসএস, হ্যাঁ হ্যাঁ। এখানে অনেক লাইন আছে, এটা খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? এটা এই এই ক্ষেত্রে আপনার হচ্ছে যদি মনে করেন এটারে আমি হলো অফলাইনে কোনো জায়গায় নোটপ্যাড এটাতে ওপেন করে নিই, তখন সহজে সার্চ করা যায় নাম দিয়ে, হ্যাঁ, দিয়ে তখন সহজে সেটারে একটু খুঁজে সার্চ বের করতে করে হবে। সহজে আপনার বসায় দেওয়া যায়। তবে এখান থেকে আপনি কিন্তু এটা এখান থেকেও ফাইন্ড আউট করতে পারবেন। যেন আমি যেটা দিই, ওখানে সার্চ দেওয়া যায়, হ্যাঁ। বর্ডার কালার, এই দেখেন বর্ডার কালার এই তো। যেখান দিয়েছে, এই সারের বর্ডার কালার, যত বর্ডার কালার গুলো আছে সেগুলো এরা হচ্ছে এখানে হাইলাইট করবে, হ্যাঁ, এখানে ঠিক আছে? আমার আমার খুঁজে পেতে খুব সহজ প্রপার্টিসটা হয় আর যদি কি আমরা সার্চ ধরে করে। আনতে পারি, প্রপার্টিটা যদি এখান থেকে ধরে আনতে পারি, তাহলে আমাদের সার্চ দিতে আরো সুবিধা হবে। হ্যাঁ বুঝতে পারছেন? ইন্সপেক্ট করে প্রপার্টিটা ঠিকমতো ধরে আনতে পারলে এখান থেকে আমাদের সার্চ দিয়ে বের করতে সুবিধা হবে। আর এটা অন্য নোটপ্যাডে নিয়েও চেঞ্জ করতে পারেন, নিয়ে এসে এখানে দিতে পারেন। বাট এটা আস্তে আস্তে কোড করতে করতে, মানে এমন কিছু করতে যায় না, যারা পারেন তাদের তো ঠিক আছে, দেখা যাচ্ছে কোড এলোমেলো হয়ে গেছে আর থিমই উল্টাপাল্টা হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ এইখান থেকে একটা কোড, এখানে কয়েক হাজার কোড করা আছে। যদি সিএসএস টা দেখি, সিএসএস কত কোড করা আছে দেখি, কত লাইন সিএসএস করা আছে, 6472 লাইন কোড করা আছে। এই 6472 লাইনে কোড যদি কোনো কোড এলোমেলো হয়ে যায় কোনো জায়গাতে, যদি না বুঝতে পারে তাহলে তো সমস্যা। আর এখান থেকে তো ধরতে হবে আগে যে আপনি কোনটা আসলে চেঞ্জ করতে চাচ্ছেন। সাপোজ এই যে এখানে যেটা ধরছে, যে এটা দিয়ে একটু সার্চ করে দেখি, সাপোজ এখান থেকে আমরা কোনটা যেন দেখলাম, ইন্সপেক্টেড থেকে আমরা টেবিলে
আচ্ছা টেবিল নামে যেটা পাই আমরা সেটাই দেখি। টেবিলে নরমালি আছে। Okay, আমি যদি এখান থেকে একটু যাই, একটু ফাইন্ড করি যে টেবিল কোন জায়গায় আছে। টেবিল শুরু হয়েছে এখানে। টেবিল ক্যাপশন টিডি টিএইচ সরি অনেক ক্লাস ইউজ করা আছে তো এই জন্য অনেক জায়গায় টেবিল আছে, যত জায়গায় টেবিল আছে তত জায়গায় দেখাই দিবে আমাকে। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে আর আপনি সরাসরি অ্যাডিশনাল দেখলে ওইখান থেকেও করতে পারবেন। তবে এখানে খুঁজে বের করতে একটু সমস্যা হবে যদি আলাদা এডিটর নেন তাহলে, কারণ প্রায় 6000-এর উপরে কোড আছে, এই কোডগুলো একটু খুঁজতে সময় লাগবে। এই যে এখানে একটা টেবিল বর্ডার দেওয়া আছে, টেবিল অ্যালাইনমেন্ট লেফট দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, এখানে একটা বর্ডার দেওয়া আছে, সলিড একটা কালার দেওয়া আছে। এখানে যত কষ্ট না করে আপনি ওইখান থেকে জাস্ট সিলেক্ট করে ওইখান থেকে অ্যাডিশনাল ইউজ করলে যেহেতু হচ্ছে আমরা ওইখান থেকে ইউজ করতে পারি। আর থিমের ভিতরে যখন এডিট করতে পারবেন তখন আস্তে আস্তে এগুলো এডিট করে নিয়ে। ভাই আমি যদি নতুন কোনো ক্লাস ইউজ করতে চাই সেক্ষেত্রে ইনপুট করতে হবে কোথায়? ক্লাস এখানে এসে ব্যাক এন্ডে এসে? আপনি ব্যাক এন্ডে যদি বুঝতে পারেন তো ব্যাক এন্ডে ইনপুট করতে পারেন, যদি ব্যাক ইনপুট ওইখান থেকে যদি না বোঝেন তাহলে আপনার ক্লাস ইনপুট করতে হবে যে এখানে পেজে আসলেন, হোমে আসলেন, আসলে আপনি ক্লাসে ইনপুট করেন কোনটার এগেইনস্টে ক্লাস ইনপুট করবেন। মনে করেন আপনি ইমেজের এগেইনস্টে ক্লাস ইনপুট করবেন, তাই না? জি মনে করেন এই ইমেজের এগেইনস্টে ক্লাস ইনপুট করবেন, তো আমি ইমেজের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্স অপশন থাকবে নিচে। অ্যাডভান্সের ভিতরে এই যে আপনি অ্যাডিশনাল সিএসএস ক্লাস, এইখানে আপনি একটা ক্লাস ইউজ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা এখানে যে ক্লাসটা ইউজ করবেন, যদি আমি এখানে মনে করেন একটা ক্লাস দিই, এনামুল নামে একটা ক্লাস থাকবে, এনামুল নামে একটা ক্লাস দিলাম, দিয়ে আপডেট করে দিলাম এটা। ওকে, অ্যাডিশনাল ভিতর দিয়ে দিলাম এনামুল নামে ক্লাস। এটা সিএসএস দিতে হবে কত দিন? আচ্ছা, এবার সিএসএস আমি ওই যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ কই গেল, কাস্টমাইজ যত সিএসএস দিবেন সব এই জায়গায় অ্যাডিশনাল, এখান থেকে সিএসএস দিতে হবে আপনার। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি সিএসএস করার সময় ডট দেওয়া লাগবে? ডটের নাম? হ্যাঁ, অবশ্যই ডট দেওয়া লাগবে। আর যদি এখানে মাল্টিপল আপনার সিএসএস ইউজ করতে চাই তাহলে এনামুল স্পেস দিয়ে আরেকটা বসাবো? হ্যাঁ, মাল্টিপল ইউজ করতে চাইলে আপনি মানে একটা সেকশনের জন্য যদি আপনি কয়টা সিএসএস ইউজ করতেছেন সেটা কমা দিয়ে বসাই দিবেন। না এখানে না, এই যে আগে ইমেজের জন্য যেখানে দিয়ে আসলেন ওইখানে। হ্যাঁ, মানে ওই যে পেজে দিয়ে আসলাম যেটা ওইটা। জি জি, ওইখানে দেখা যাচ্ছে এনামুল ক্লাস দিয়েছেন, তো দেখা যাচ্ছে আমার আর একটা ক্লাস ইউজ করা দরকার, সেক্ষেত্রে কিভাবে বসাতে হবে ওইখানে? কমা দিয়ে বসাবেন আরেকটা। কমা দিলে আপনার ক্লাসের ভিতরে স্পেস দিলে হয় না শুধু আরেকটার জন্য? বুঝি নাই, দাঁড়ান আমি একটু যাই পেজে, পেজে গেলাম, হোম, অ্যাডভান্স, আচ্ছা একটা হ্যাঁ রয়েছে এখানে, এখন আমি আচ্ছা। আরেকটা ধরেন ও আপনি দরকার। আরেকটা দিতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আপনি একটা স্পেস দিয়ে লিখে দিবেন, সেটাই বলছি। যে একটা স্পেস দিয়ে লিখে দিবেন, তাহলে দুইটা হিসেবে কাউন্ট হবে। হুম, ঠিক আছে, ভাই একটা জিনিস একটু জানা ছিল। বলেন। ধরেন আমি সাধারণত স্টাইল সিএসএস টা যেভাবে আপনার রিপ্লেস করি, ধরেন আপনার যে টেমপ্লেটটা আমি এখানে ইনস্টল করছি, ওই টেমপ্লেটটা আমার কাছে অফলাইনে থাকে। আমরা থিম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমার কাছে ওইভাবে সহজ মনে হয়। আমি এবার ওই সিএসএস গুলো পরিবর্তন করি বা প্রোগ্রাম গুলো পরিবর্তন করি আপনার এখানে লাইভ সার্ভারে দেখে দেখে, মানে লোকাল হোস্ট থেকে দেখে দেখে ওখানে রিপ্লেস করে দিই, সেম টু সেম কোড করে দিই, পরে ইনস্টল করলে ওইটা একটা ফিক্সড টেমপ্লেট হয়ে যায়। তো আপনি যেভাবে করতেছেন এটা তো হলো লাইভে কাস্টমাইজেশন হচ্ছে, এ ওইভাবে তো আর ব্যাকআপটা ওইভাবে আসতেছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা এক্সটার্নাল সিএসএস যেটা আপনি এখানে ব্যবহার করতেছেন, ওইটা কি মূল সিএসএস এ রিপ্লেস হয়ে যাচ্ছে,
নাকি আপনার ওটা এক্সটার্নাল ভাবে ওর পরেই থেকে যাচ্ছে? আমরা যেটা দিচ্ছি মানে ইন্সপেক্ট করে যেটা নিয়ে আসছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ যেটা যে টেবিলের বর্ডারটা ইন্সপেক্ট করে নিয়ে আসলাম, এটা কিন্তু ওর তো আছে, মূল হ্যাঁ। সিএসএস টা কিন্তু আছে, তার উপর আমরা ওভাররাইট করলাম এই সিএসএস টা, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার লাইভ সার্ভারে আমি তাৎক্ষণিকভাবে করে নিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই এডিশনাল সিএসএস ইউজ করলে তার মানে এটা অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, ইম্পর্টেন্স হিসেবে কাজ করবে। আর যদি আপনি যখন সবকিছু বুঝে যাবেন, তখন তো আপনি নিজে থিমটা এডিট করতে পারবেন। এডিটরের ভিতর যে ওইখান থেকে সিএসএস গুলো আপনি হচ্ছে এই যে থিম এডিটর, এই ফাইলগুলো কিন্তু এইখানে আছে, আপনার থিমের ভিতরেও আছে, বুঝতে পারছেন? থিমে হ্যাঁ দেখেন হ্যাঁ কোন ফাইলটা কিসের ভিতরে আছে, সমস্ত কিছু দেখাচ্ছে। তো এই ফাইলগুলো কিন্তু আপনি থিমের ভিতরেও পাবেন। বুঝেছি। আপনি সাবলাইমে ওপেন করে নিতে পারেন, ওপেন করে আপনি এখান থেকে যদি হতো এক্সপার্ট থাকেন, তো আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি ওইটাই বলছি ভাই, যে আমি এই হ্যাঁ ব্যাকআপ থেকে হলো রিপ্লেস করে নিই, তাহলে হ্যাঁ ওই রিপ্লেস, থিমটা ফিক্সড হয়ে যায়, বাইরের থিমটা দিয়ে দিই, এটি নিজে ইনস্টল করে নিলে দারুণ গেটআপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটাও করতে পারেন, সমস্যা একবারে। নেই। হ্যাঁ এটাও হইতে পারে, এটাও আচ্ছা ভাই, হইতে বুঝতে পারছি। ঠিক আছে। মানে এইটা তো আসলে আরেকটু এক্সপার্ট লেভেলে যাইতে হবে, বুঝতে পারছেন? যেমন এইখান থেকে যে অ্যাডিশনাল ইউজ করতেছে, এইখানে কিন্তু কোডে কোনো ঝামেলা হওয়ার বা থিমের উপর কোনো ইফেক্ট পড়ার এতটা সমস্যা নাই, সম্ভাবনা কম, বুঝতে পারছেন? বাট যখন এইখান থেকে সরাসরি কোড চেঞ্জ করবেন, এইখান থেকে সরাসরি সাবলাইমে বা কোথাও দিয়ে যদি কোড যখন চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনার এই থিমটাই টোটালি মডিফাই হয়ে গেল। তখন যদি ভালো করেন তাহলে খুব ভালো হয়ে গেল, আর যদি খারাপ হয় তাহলে তো খারাপ হয়ে গেল। তো এটা কাজ করতে করতে এটা বুঝে যাবে। এর ভিতরে সমস্ত ফাইল আছে, কোনটা কিসে, কোন ফাইল কিসের ভিতরে আছে, আপনি এইখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন, যে কোনটার ভিতর কোনটা আছে, একদম দিয়ে দিচ্ছে ক্লাসের ভিতর কি আছে, আইএনসি ভিতর কি আছে, টেমপ্লেট পার্টে কি কি আছে, কোনটার ভিতর কি কি আছে, সমস্ত কিছু এখান থেকে দেখাই দিবেন। এটা হচ্ছে নরমালি বাইরে আছে স্টাইল ডট সিএসএস, এই যে স্টাইল শিট এটা বাইরে আছে, এটা নরমালি বাইরেই পাবো আমরা। এই যে স্টাইল ডট সিএসএস, এই শিটটা বাইরেই আছে। এখন এটা যদি আপনি একটা সাবলাইমে ওপেন করেন, এই টোটাল কোডটা, তাহলে তো আপনি করতে পারেন। মনে করেন আমি জাস্ট এটা টান দিয়ে এখানে ওপেন করলাম, এই দেখেন সিএসএস ফাইলটা এখানে চলে আসছে, এই সিএসএস গুলো এখানে আছে। দেখেন এরা কিন্তু কমা দিয়ে নিচেই রাখছে, বাট কমা দিয়ে পাশে রাখলেও একই কথা হইতো। আমরা অনেক কিছু কমা দিয়ে একটা জিনিস অ্যাপ্লাই করছি না, এই যে এই প্রপার্টিটা এই সমস্ত কিছুর উপর অ্যাপ্লাই করছে, এইগুলার উপর হয়। ঠিক আছে, তো এখান থেকে আপনার চেঞ্জ করতে পারেন যে মিডিয়া ইউজ করছে, মিডিয়া ইউজ করছে, সাপোর্ট ইউজ করছে, বিফোর আফটার শুধু ক্লাস অল ইউজ করছে, এগুলো ঠিক আছে, অনেক কিছু ইউজ করছে, অনেক কোড আছে, এখান থেকে আপনার চেঞ্জ করে দিলে টোটালি এই চেঞ্জ হয়ে যাবে। বিফোর বিফোর আফটারটা কি সুডো কোড এগুলা? হ্যাঁ সুডো এলিমেন্ট, এটা হচ্ছে সুডো এলিমেন্ট। আস্তে আস্তে করতে থাকেন, পরে এগুলা চেঞ্জ করেন, তবে এগুলা মডিফাই করতে হবে কিছু। তাই এক্ষেত্রে আমি কিছু ওই পেইড ভার্সনে, খুব হাইলি পেইড ভার্সনে যে টেমপ্লেট গুলোতে নিয়ে দেখছি, ওদের যখন আমি কোনো পিএইচপি কোড রিপ্লেস করে দিই, তখন দেখি যে বা সামান্য একটু রিপ্লেস করলেই তখন কোনো জায়গায় এরর এসে বসে থাকে, ওইটাতে হ্যাঁ আপনার ওইগুলো রিপ্লেস হইতে চায় না। এক্ষেত্রে হ্যাঁ কোনো বুদ্ধি আছে? দেখেন ইরোর একটা জিনিসের সাথে একটা জিনিসের টোটালি ম্যাচ, বুঝতে পারছেন? যেমন হ্যাঁ আমি যদি এখানে একটা জিনিস মানে করে দিই, যেমন দেখেন থিম এডিটরে যাই, থিম এডিটরে যাওয়ার পর যদি আমি এখান থেকে সাপোজ এই যেটা ফুটারে যদি এই সেকশনটা যদি আমি মনে করি উঠাই দিই, এই যে এই সেকশনটা, এটা কিন্তু হেডারের সাথে মিল আছে, বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু আপনার হেডারের এই যে মূল হেডার সেকশনের সাথে কিন্তু ফাংশন এখানে কল করা হয়েছে, বুঝছেন? ফাংশন কল করা এখানে, ঠিক আছে? তো একটা জিনিস আপনি যখন না বুঝে আরেকটা জিনিস উঠাই দিবেন, তখন তো এখানে আপনার ঝামেলা দেখাবে, বুঝতে পারছেন? এখানে অনেক ওখান কিছু থেকে আছে। ভাই ওদের দেখা গেল কোনো একটা ফাইল ওদের সার্ভারে আছে, ওই ফাইলটা আমি ওখান থেকে ডাউনলোড করে ব্যাকআপে দিয়ে আবার যদি লিংক করে দিই এখানে, তাও আবার কাজ করে না, কিন্তু ওদের সার্ভার থেকে আবার কাজ করে। আচ্ছা ওদের কিছু আপনার কন্ডিশনের ভিতর রাখে ওরা, মানে পেইড তো। দামি টেমপ্লেট গুলোর ক্ষেত্রে এরকম ব্যাপারে, কম দামি যারা মনে করেন যে আমাদের দেশে অনেকে যারা বানায়, তাদের গুলো আবার এরকম হয় না, হ্যাঁ তাদের গুলো ভালো কাজ করে। হ্যাঁ আপনার আর ডিবি টেমপ্লেট গুলো আপনার একটি করতে গেলে ঝামেলা করে। ডিবি টেমপ্লেট আছে, অ্যাভাটার আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই টেমপ্লেট গুলো ঝামেলা করে।
যাই হোক আর কি, আপনার এটাকে করতে থাকেন, এরপর আমরা আগামীকাল আমরা নতুন টেমপ্লেট নেব, নতুন একটা টেমপ্লেট ডিজাইন করব, আর এলিমেন্ট প্রো আগামীকাল থেকে আমরা ব্যবহার করব। এলিমেন্ট প্রো আলাদা টেমপ্লেট, এটা তো জাস্ট বেসিক দেওয়া ছিল, এই জন্য আমরা দুই ভাবেই দেখবো যে কিভাবে থিম ইনস্টল করতে হবে এইভাবে সরাসরি এখান থেকে, আর কিভাবে প্লাগ ইন মানে আবার ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হবে এটাও দেখবো। নরমালি এটা আপনারা পারবেন, ডাউনলোড করে এটা অলরেডি ফোল্ডারের ভিতরে রাখলেই হবে। দুই ভাবেই দেখবো যে এখান থেকে কিভাবে ইনস্টল করে আমরা কাজ করতে পারি, আবার ডাউনলোড করেও কিভাবে ফাইল রেখে কাজ করতে পারি, দুইটাই আমরা দেখবো। সেম ভাবে এলিমেন্ট প্রোটাও দেখবো। দেখা যাচ্ছে আপনার একটা বায়ার আপনাকে একটা দিয়ে দিল জিপ ফাইল করে, যেটা আপনি এই থিমটা নিয়ে কাজ করেন, আর এই থিমটা যদি আপনি নরমালি ইউজ না করতে পারেন যে আসলে কিভাবে এটা কোথায় রাখবো, কিভাবে কাজ করবে, তখন প্রবলেম হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আশা করি সমস্যা হবে না। যাই হোক, যতটুকু দেখাইলাম এতটুকুর ভিতরে কি কারোর কোনো প্রশ্ন আছে কিনা তাই বলেন।